স্যার আপনি ক্লাসটা শুরু করে দিন। ওকে। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন একটু বলো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই জানো আজকে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে এনইপি 2020। এটা খুবই একটা ট্রেন্ডিং টপিক। তোমাদের অনেকের ফিডব্যাক ছিল যে এর উপর একটা ক্লাস নেওয়ার জন্য, এই জন্যই এই ক্লাসটা স্পেশালি ভাবে ডিজাইন করা হয়েছে। এই এনইপি 2020 এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যাদের পেপার 2 এ এডুকেশন আছে তাদের তো ইম্পর্টেন্টই খুব, এবং যাদের পেপার 1 এর জন্যও এই এনইপি 2020 থেকে প্রচুর প্রশ্ন আসে। তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবে, 2020 পর থেকেই ইউজিসি নেটের যে কটা পরীক্ষা হয়েছে, পেপার 1 এবং পেপার 2 যাদের এডুকেশন আছে তাদের উদ্দেশ্যে বলছি, পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে 4টে 5টা 6টা এমনকি কোনো বারে 8টা 9টা মতো প্রশ্নও এনইপি 2020 থেকে দেখা গিয়েছে। তো বুঝতেই পারছো ন্যাচারালি এটা কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই বছর স্যার এখান থেকে মোটামুটি মোরাললেস 3-4টে এই বছর স্যার সেট পরীক্ষাতে 7টা প্রশ্ন এসেছিল, মানে পেপার 1 পেপার 2 মিলে। এক্স্যাক্টলি। তো বুঝতেই পারছো যে এই এনইপি 2020টা কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। আমি এই জন্যই একটু টাইম নিয়েই আজ ক্লাসটা ডিজাইন করেছি। তো আমি মোটামুটি যা যা প্রশ্ন এখান থেকে এসছে এই 4-5 বছর আমি পুরো অ্যানালিসিস করে, ডিটেল অ্যানালিসিস করে এই পুরো পিপিটিটা বানিয়েছি। এর মধ্যে প্রত্যেকটা অ্যাসপেক্ট আমি রাখার চেষ্টা করেছি। মোটামুটি আমার বিশ্বাস আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে নোট করতে পারো এবং ভালো করে বুঝে নিতে পারো প্রত্যেকটা টপিক, এর বাইরে এনইপি 2020 থেকে আর প্রশ্ন নেই। তো সবাই একটু কোঅপারেট করো এবং একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা শুরু করছি। তো ফার্স্টেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর হিস্ট্রি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির যে ইতিহাস আমরা দেখেছি আমাদের দেশে, তার একটা হিস্ট্রি আমরা জানি। সেটা কি, প্রথমে আমরা ইতিহাসটা একটু জেনে নিই। আমরা সবাই জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, এবং স্বাধীন হওয়ার পরেই তার পরের বছরই অর্থাৎ 1948 সালে আমাদের প্রথম এডুকেশন কমিশন যেটা এসেছিল, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, সেটা এসেছিল 1948 সালে। এবং সেই রাধাকৃষ্ণন কমিশনের মূল লক্ষ্য কি ছিল? উচ্চ শিক্ষার জন্য হায়ার এডুকেশন নিয়ে কাজ করেছিল। তারপর মুদালিয়ার কমিশন এসেছিল 1952 সালে। তো সেই মুদালিয়ার কমিশন কি নিয়ে কাজ করেছিল? মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছিল। এবং তার 10 বছর 12 বছর মতো পরে কোঠারি কমিশন এসেছিল, যেটা 1964 সালে কোঠারি কমিশন এসেছিল। মোটামুটি তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে 3টে কমিশন এসেছে, প্রত্যেকটা কমিশন একটা ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক কমিশন। একটা যে ন্যাশনাল পুরো সমগ্র দেশব্যাপী নিয়ে কোনো এডুকেশন কমিশন প্রথম মানে 1947 থেকে শুরু করে 1964-র মধ্যে আসেনি। তাহলে আমরা কি দেখলাম? এই প্রথম 3টে কমিশন এসেছিল, মোটামুটি ভাবে প্রত্যেকটা এডুকেশন কমিশন একটা নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল, একটা নির্দিষ্ট এরিয়া ছিল, তারা সেই সমস্ত এরিয়া নিয়ে কাজ করেছিল। যদিও কোঠারি কমিশন একটা ওভারঅল অ্যাসপেক্ট, প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করেছিল। তাহলে আমরা মোটামুটি 1964 অবধি দেখলাম। তারপর শুরু হলো ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ 1968 সালে। 1968 সালে আমরা দেখলাম কি, ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পলিসি অফ এডুকেশন আসলো ইন্দিরা গান্ধীর আমলে। তো 1968 সালে ইন্দিরা গান্ধী কি করলেন? 1968 সালে ইন্দিরা গান্ধী কোঠারি কমিশনের যে রেকমেন্ডেশন গুলো ছিল, সেই কোঠারি কমিশনের রেকমেন্ডেশন গুলোই সমগ্র দেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন। এবং সেই ইমপ্লিমেন্টেশনটাকে তিনি নাম দিলেন কি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। তাহলে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968টা কিন্তু কিছুই না, কোনো নতুন কোনো এডুকেশন পলিসি না। সেটা কি বলতে পারি? সেটা ইমপ্লিমেন্টেশন অফ কোঠারি কমিশন 1964টাই আমরা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968 বলতে পারি। তাহলে এই যদি পরীক্ষায় তোমাদের যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় যে কোনো এনইপি 1968 থেকে যদি কোনো প্রশ্ন দেয়, সেই প্রশ্নের উত্তরগুলো কি হবে? কোঠারি কমিশনের যে রেকমেন্ডেশন গুলো ছিল সেইগুলোই আমরা কি বুঝবো, সেইগুলোই হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968 এর রেকমেন্ডেশন। তো আমি এখানে মেজরলি কিছু লিখে দিয়েছি কি কি রেকমেন্ডেশন গুলো ছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা ছিল এমফাসাইজ অন দ্য ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন ফর চিলড্রেন আপ টু 14 ইয়ার্স,
অর্থাৎ আমাদের কোঠারি কমিশনের সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন ছিল সেটাই এনইপি 1968 এর সব থেকে বড় রেকমেন্ডেশন, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে এনশিওর করা। আচ্ছা, ফোকাস অন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা কোঠারি কমিশনের রেকমেন্ডেশন সেটাই এখানে এর রেকমেন্ডেশন। এনকারেজমেন্ট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন হায়ার এডুকেশন, stress on the development of agriculture and industrial education, promotion of national integration through education। অর্থাৎ কোঠারি কমিশনের যে যে রেকমেন্ডেশন গুলো আমরা পড়েছিলাম সেই সমস্ত রেকমেন্ডেশন গুলো সারা দেশে ইমপ্লিমেন্ট করার জন্যই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968 আনা হয়েছিল। তাহলে এই অবধি কি সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ভারতবর্ষের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি পেয়ে গেল 1968 সালে ইন্দিরা গান্ধীর আমলে। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম তারও প্রায় 20 বছর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলেন। এবার বুঝতেই পারছো রাজীব গান্ধীর সম্বন্ধে আমাদের জানার একটু প্রয়োজন। রাজীব গান্ধী বিদেশে পড়াশোনা করেছেন। তো রাজীব গান্ধী যখন বিদেশে পড়াশোনা করছেন তিনি একটা ওয়েস্টার্ন এডুকেশন দেখছেন, তিনি আধুনিক শিক্ষা দেখছেন। তো তিনি সেই পরিবেশে যখন বড় হয়েছেন, তো তিনি যখন ক্ষমতা পেয়েছেন ন্যাচারালি তিনিও সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তো সেই হিসাবেই রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, তো রাজীব গান্ধী কি করলেন যে আমাদের যে 1968 এর যে এডুকেশন পলিসিটা ছিল সেটা তিনি রিভাইজ করার কথা বললেন। তিনি বললেন যে ঠিক আছে, আমরা অনেক এডুকেশন চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা একটা নতুন ভারত তৈরি করব, আধুনিক ভারত তৈরি করব। সেই জন্য কি করব, আমরা আমাদের যে নতুন এডুকেশন সিস্টেম, একটা নতুন এডুকেশন সিস্টেম আমরা তৈরি করব। তো রাজীব গান্ধীর আমলে কি করলেন, তিনি নতুন এডুকেশন নিয়ে কাজ করার সূচনা করলেন। এবং রাজীব গান্ধী এই যে আমরা কিন্তু 1986 এ আছি, আমরা কিন্তু প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 তে যাইনি, আমরা 1986 এ আছি। রাজীব গান্ধী সব থেকে বেশি কিসের উপর জোর দিলেন 1986 এ? সেটা হচ্ছে মার্জিনালাইজড অর চ্যালেঞ্জ স্টুডেন্টদের উপর। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের ডিসএবিলিটি আছে, যে সমস্ত স্টুডেন্টরা মার্জিনালাইজড, যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সুযোগ পায় না, তো আমাদের এনইপি 1986 পুরোপুরি ফোকাস করা হলো তাদেরকে কেন্দ্র করে। তিনি মনে করলেন যে একটা বড় সেকশন অফ স্টুডেন্ট যদি পড়াশোনার মেইন স্ট্রিমে না আসে তাহলে কখনোই তো আমরা আমাদের এডুকেশনটাকে ইনক্লুসিভ করতে পারবো না। সেই জন্য সেখান থেকে ইন্টিগ্রেট এডুকেশনের কথা এসছে। তো তিনি তার যে এডুকেশন সিস্টেম, তিনি সেই জিনিসগুলো সব মার্জিনালাইজ সেকশন, ডিসক্রিমিনেটিং সেকশন, এই সমস্ত সেকশন অফ স্টুডেন্টের উপর তিনি তার এডুকেশন সিস্টেমটাকে নিয়ে আসলেন। এবং সেই যুগে তিনি আরো কি কি কাজগুলো করেছিলেন? অপারেশন ব্ল্যাকবোর্ড, আমরা দেখেছি প্রাইমারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, নবোদয় বিদ্যালয় নেওয়া হয়েছিল। আচ্ছা, ওমেন এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট লিটারেসি নিয়ে কাজ করা হয়েছিল। আচ্ছা, একাডেমিক অ্যান্ড ভোকেশনাল ডিভাইড নিয়ে কাজ করা হয়েছিল। এইগুলো কিন্তু সব ড্রাফট হিসাবে হয়েছিল। রাজীব গান্ধী তো খুব বেশি দিন বাঁচেননি, তিনি তারপর তার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তো এই জিনিসগুলো কিন্তু কোনোটাই ইমপ্লিমেন্ট হয়নি, সবকিছু ড্রাফট আকারেই পলিসি লেভেলেই ছিল। এবার রাজীব গান্ধী হঠাৎ করে মারা যাওয়ার পর ভারতবর্ষে একটা বিশাল একটা অরাজনৈতিক অবস্থা তৈরি হয়। তারপর যখন 1992 সালে পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়, তখন পিভি নরসিংহ রাও কি করলেন, ওই রাজীব গান্ধীর যে আইডিয়া গুলো নিয়েছিলেন, রাজীব গান্ধী যে আমলে যে এনইপি 1986 যেগুলো তৈরি করা হয়েছিল সেইগুলো ভারতবর্ষে অ্যাপ্লাই করা শুরু করলেন। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করে ফেললাম যে প্রোগ্রাম অফ অ্যাকশনটা কি হলো? প্রোগ্রাম অফ অ্যাকশনটা কিন্তু কোনো নতুন এডুকেশন পলিসি না, এডুকেশন পলিসি হচ্ছে এনইপি 1986 যেটা রাজীব গান্ধীর আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি কারণ তার অকাল মৃত্যু হয়ে গেছিল বলে। তারপর তার অকাল মৃত্যুর পর তার 6 বছর পর অর্থাৎ 1992 সালে পিভি নরসিংহ রাও কি করলেন, সেই এনইপি 1986 আমরা যা আইডিয়াস গুলো ভেবেছিলাম সেই সমস্ত আইডিয়াস গুলো আমরা 1992 সালে সমগ্র ভারতবর্ষে চালু করে দিলাম। তার মানে এখান থেকে আমরা ভারতবর্ষ দুটো এডুকেশন পলিসি পেয়ে গেল, একটা এনইপি 1968, একটা এনইপি 1986, এই দুটো আমরা পেলাম। আচ্ছা, এই অবধি বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে স্যার 19 যেটা মানে পিওএ বললেন, তাহলে ওটা জাতীয় শিক্ষানীতি একটা পরিবর্তিত রূপ বলতে পারি? এক্স্যাক্টলি, প্রোগ্রাম অফ অ্যাকশন হচ্ছে কোনো জাতীয় শিক্ষানীতি না, জাতীয় শিক্ষানীতির ইমপ্লিমেন্টেশন বা তারই একটা কার্যকারী রূপ আমরা হিসাবে আমরা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 কে ধরতে পারি। তাহলে আমরা এই অবধি দেখলাম কি, আমরা 1992 এসে দেখলাম। এবার আমরা কি দেখলাম, মোটামুটি খুব ভালোভাবে চলছে। তারপরে কি হলো, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন এবং তিনি কি করলেন, তিনি বললেন, তিনি তার প্রথম যে ক্যাবিনেট মিটিং ছিল, তিনি তার প্রথম ক্যাবিনেট মিটিং এ বললেন, তখন 2014 সাল,
এবং আমরা যদি তখন তিনি বলেন যে এই 2014 সালে দাঁড়িয়ে আমরা 28 বছর পুরনো একটা এডুকেশন সিস্টেম ফলো করে আসছি। 28 বছর কেন? কারণ 1986 সেই চিন্তা ভাবনা করা হয়েছিল। তো 1986 থেকে আমরা 2014 দাঁড়িয়ে আমরা সেই 28 বছর পুরনো এডুকেশন সিস্টেম চালাচ্ছি। তো তিনি নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি তার ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ বললেন যে আমরা 28 বছর পুরনো একটা এডুকেশন সিস্টেম চালাচ্ছি, তো আমাদের এই এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করা প্রয়োজন। তো সেই জন্য তিনি কি করলেন, অর্থাৎ 2015 সাল থেকে তিনি নতুন এডুকেশন কমিশন, নতুন একটা এডুকেশন প্ল্যান তৈরি করার কথা বললেন। সেই জন্য তিনি কি করলেন, 2016 সালে একজন প্রফেসর ছিলেন TSR সুব্রমণিয়াম, ইনি সম্ভবত দিল্লি ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। এই প্রফেসর TSR সুব্রমণিয়ামের নেতৃত্বে তিনি ভারতবর্ষের নতুন একটা এডুকেশন প্ল্যান নিয়ে তিনি কাজ করতে বলেন। এবং TSR সুব্রমণিয়াম সমস্ত খুব প্রসিদ্ধ অনেক ব্যক্তিত্ব নিয়ে তিনি নতুন ভারতবর্ষের জন্য নতুন একটা এডুকেশন প্ল্যান নিয়ে তিনি কাজ করতে লাগলেন। এবং তিনি বিভিন্ন আইডিয়া নিয়ে নতুন এডুকেশন প্ল্যান তৈরি করলেন। কিন্তু কালক্রমে কি হলো, 2016 সালে প্রফেসর TSR সুব্রমণিয়াম মারা গেলেন। তো বুঝতে পারছো, যার নামে কমিটি ছিল, তিনি প্রধান যে কমিটির যে চেয়ারম্যান, তিনি যখন মারা গেলেন, তো ন্যাচারালি সেই কমিটিটা ডিসমেন্টাল হয়ে গেল। তারপরে কি করে হলো, ওই যে প্রফেসর TSR সুব্রমণিয়ামের যে ড্রাফটিংটা ছিল, মানে তিনি তো মারা গেছেন, বাট তিনি যে কাজগুলো করে রেখে গেছিলেন ড্রাফট আকারে, সেই ড্রাফট গুলো কাকে দেওয়া হলো? প্রফেসর কস্তুরীরঙ্গনকে দেওয়া হলো। তো প্রফেসর কস্তুরীরঙ্গনকে সেই ড্রাফটটা দেওয়া হলো এবং বলা হলো যে আপনি এবার আপনার এই যে ভারতবর্ষের নতুন এডুকেশন প্ল্যান, এই কাজটা এবার আপনি সম্পন্ন করুন। এবার প্রফেসর কস্তুরীরঙ্গন কি করলেন, ইনি একজন সম্ভবত ইসরোর একজন এক্স চেয়ারম্যান ছিলেন। তো ইনি কি করলেন, ইনি অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্বদের নিয়ে, সায়েন্টিস্টদের নিয়ে, এডুকেশনিস্টদের নিয়ে, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে তিনি ভারতবর্ষের নতুন একটা এডুকেশন প্ল্যান তৈরি করলেন, একটা প্ল্যান তিনি ফাইনালাইজ করলেন এবং সেটা 2019-এ ভারত সরকারকে তিনি সাবমিট করলেন। তার মানে এবার আমরা সেই প্ল্যানটাই পরবর্তীকালে NEP 2020 রূপ নিল। তাহলে NEP 2020-র জন্য যখন NEP 2020 রিলেটেড প্রশ্ন আসবে, সেখানে দুটো কমিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রফেসর TSR সুব্রমণিয়াম কমিটি এন্ড ডক্টর কস্তুরীরঙ্গন কমিটি। অর্থাৎ এবং এই দুটো কমিটির কি কাজ এবং কেন এই দুটো কমিটি এসছে, এইগুলো আশা করছি তোমাদের ক্লিয়ার হবে। তাহলে প্রফেসর কস্তুরীরঙ্গন যখন 2019 সালে যে নতুন এডুকেশন পলিসি যেটা ড্রাফটটা ফাইনালাইজ করলেন, সেটাই পরবর্তীকালে আমরা কি করলাম, সেটাই 2020 সালে ভারতবর্ষের ক্যাবিনেট সেটা পার্লামেন্টে পাস করালো এবং ভারতবর্ষ তার নতুন এডুকেশন প্ল্যান যেটা 2020 সেটা পেয়ে গেল। তোমরা বুঝতে পারছো, আমরা 1986-এ আমরা আমাদের একটা এডুকেশন পলিসি পেয়েছিলাম, তার 34 বছর পর অর্থাৎ 2020 সালে গিয়ে ভারতবর্ষ তার 3 নম্বর এডুকেশন পলিসি পেল। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসির যে বিবর্তন, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2020 অব্দি, এই বিবর্তনটা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কি দেখলাম, NEP 2020 চলে এসছে। এই NEP 2020 কে বলা যেতে পারে ভারতবর্ষের সব থেকে বেশি ডাইভার্স এবং সব থেকে বেশি গ্লোরিফাই একটা এডুকেশন পলিসি। এখানে প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে, এখানে স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, টিচার এডুকেশন, রিসার্চ, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে বলা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের আধুনিক, আমাদের সবার যে স্বপ্নটা আধুনিক ভারত তৈরি করব, এই আধুনিক ভারত তৈরি করার উদ্দেশ্যে এই NEP 2020 হচ্ছে একটা ভারতবাসীর কাছে একটা বলিষ্ঠ আশীর্বাদ। এই NEP 2020 যদি আমরা প্রত্যেকটা ভারতবর্ষের কোনায় যদি সত্যিকারের ইমপ্লিমেন্ট করতে পারি, তো সত্যি আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস আমরা ভারতকে আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে রাখতে পারবো। তাহলে এই NEP 2020 কি কাজ করছে দেখি। NEP 2020 এই যে ফোকাস এরিয়া গুলো আছে, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, টিচার এডুকেশন, রিসার্চ এন্ড অ্যাসেসমেন্ট, এই প্রত্যেকটা ডোমেইন থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো এই প্রত্যেকটা ডোমেইন খুব ইম্পর্টেন্ট। দেখি, প্রথমে আমরা দেখলাম কি, প্রথমে আমরা দেখবো স্কুল এডুকেশন। স্কুল এডুকেশনে একদম প্রধান যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা হচ্ছে স্কুল এডুকেশন স্ট্রাকচার। আমরা NEP 1986 অনুযায়ী আমরা কি ফলো করতাম, মানে আমরা যারা মাধ্যমিক পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমরা সবাই 10+2 ফর্মুলায় পাস করেছি। অর্থাৎ আমরা প্রথম একদম ক্লাস 1 থেকে 10 অব্দি পড়তাম, ক্লাস 10-এ গিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষা দিতাম, তারপর 11-12 পড়তাম, তারপরে আমরা 11-12 পড়ার পর আমরা উচ্চ মাধ্যমিক দিতাম। তো সমগ্র ভারতবাসী আমরা কি করতাম, 2020 সালের আগে অব্দি আমরা 10+2 ফর্মুলায় পরীক্ষা পড়ে পাস করে এসেছি। কিন্তু NEP 2020 কি বলছে, স্কুল এডুকেশনটাকে 10+2 ফর্মুলা থেকে 5+3+3+4 ফর্মুলায় চেঞ্জ করতে বলবেন। এই 5+3+3+4 ফর্মুলাটা কি,
এনইপি 2020 বলছে যে একটা শিক্ষার্থী যে তার জীবনে পড়াশোনা করবে, অর্থাৎ সেই ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি, সেটা এই 5+3+3+4 ফরম্যাটে হবে, যেখানে প্রথম 5 বছরকে আমরা বলবো ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে 3 বছরকে বলবো আমরা প্রিপারেটরি স্টেজ, তারপরে 3 বছরকে আমরা বলবো মিডিল স্টেজ, আর তারপরে 4 বছরকে আমরা কি বলবো, আমরা বলবো সেকেন্ডারি স্টেজ। আচ্ছা, এবার এই স্টেজগুলোকে আমরা কিভাবে কি দেখবো? এই যে ফাউন্ডেশন স্টেজ আছে, অর্থাৎ প্রথম যে 5 বছরের ফাউন্ডেশনাল স্টেজ আছে, এই ফাউন্ডেশনাল স্টেজটাকে আবার আমরা ভাগ করবো কি 3+2-তে। অর্থাৎ প্রথম যে 5 বছর একটা বাচ্চা পড়াশোনা করবে, তার প্রথম 3 বছর সে করবে কি প্রি স্কুল বা আঙ্গনওয়াড়ি এডুকেশন, তারপরে সে ক্লাস 1 এবং 2 পড়বে। তারপরে ফাউন্ডেশনাল স্টেজটা বোঝা গেল, প্রথম শিশুর 5 বছর, মানে শিশুর প্রথম যে 5 বছরের শিক্ষা হবে সেটাকে আমরা ফাউন্ডেশনাল স্টেজ বলবো। এই 5 বছরটা ক্লাস 1 থেকে কিন্তু 5 না, এই 5 বছরটা হচ্ছে প্রথম 3 বছর প্রি স্কুল, যেটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল আছে। আমরা এসএসকে স্কুল বলতে পারি বা খিচুড়ি স্কুল বলতে পারি। এটাকে আমরা এনইপি 2020 থেকে প্রি স্কুল বা আঙ্গনওয়াড়ি এডুকেশন বলছি। এখানে আমরা আরো গ্লোরিফাই করে, আরো সুন্দর করে, আরো অ্যাডভান্স পেডাগজিক্যাল ওয়েতে বাচ্চাদেরকে পড়াবো, এবং ক্লাস 1 এবং 2 কে আমরা 2 কে এর মধ্যে ইনক্লুড করবো। ফাউন্ডেশনাল স্টেজ গেল, তারপরে আসলো কি প্রিপারেটরি স্টেজ, অর্থাৎ এটা তারপরে ক্লাস 3, 4, 5 এই 3 বছর নিয়ে এই প্রিপারেটরি স্টেজ হবে। এখানে আমরা কিসের উপর ফোকাস করব? এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি বেসড এডুকেশনের উপর, ডিসকভারি বেসড এডুকেশনের উপর ফোকাস করবে। অর্থাৎ এখানে বাচ্চারা মুখস্থ করার থেকে তারা নিজে খাতা কলমে তারা অ্যাক্টিভিটি সাথে পড়াশোনার উপর ফোকাস করবে। আচ্ছা, তারপরে কি হলো, ক্লাস 5 হয়ে গেল, 3, 4, 5 কমপ্লিট হয়ে গেল। তারপরে আসবে কি মিডিল স্টেজ, অর্থাৎ ক্লাস 6, 7, 8 একটা বাচ্চার হাই স্কুলের যে সেকশনটা, সেটা আমরা বলতে পারি মিডিল স্টেজ। এখানে কি হচ্ছে, এখানে বাচ্চারা কি করবে, এখানে বাচ্চারা সায়েন্স পড়বে, আর্টস পড়বে, সোশ্যাল সায়েন্স পড়বে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো সব পড়বে, আর্টস পড়বে। এই সমস্ত যে সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ আমরা 5 থেকে 8 যে সমস্ত সাবজেক্ট গুলো পড়ে এসেছি, সেই সমস্ত সাবজেক্ট গুলোই বাচ্চারা এই ক্লাস 6, 7, 8 পড়বে। এই স্টেজটাকে আমরা কি বললাম, মিডিল স্টেজ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, সেইটাকে হচ্ছে অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12। অর্থাৎ আমরা যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, এরকম মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক থাকবে না, একটাই পরীক্ষা হবে সেকেন্ডারি এডুকেশন, যেটা 4 বছর পড়ার পর ক্লাস 12-এ গিয়ে এই সেকেন্ডারি এডুকেশনটা কমপ্লিট হবে। এবং এই সেকেন্ডারি এডুকেশন কি হবে, এই সেকেন্ডারি এডুকেশন স্টুডেন্টরা নিজের সুবিধা মতন সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। অর্থাৎ আমাদের সময় মনে করো, আমরা যেরকম কেউ আর্টস নিয়েছিলাম, কেউ সায়েন্স নিয়েছিলাম, কেউ কমার্স নিয়েছিলাম, কিন্তু এই এনইপি 2020-তে বলা হয়েছে এরকম কোনো বাউন্ডারি থাকবে না, মাল্টি ডিসিপ্লিন হতে পারবে। এরকম হতেই পারে একটা ছেলে আর্টসের একটা সাবজেক্ট নিল, সায়েন্সের একটা সাবজেক্ট নিল, কমার্সের একটা সাবজেক্ট নিল। তো বিভিন্ন ডিসিপ্লিনারি থেকে সেই সাবজেক্ট নিয়ে সে তার চয়েস মতো করে, তার ইচ্ছা অনুযায়ী সে সাবজেক্ট সিলেক্ট করে সে পড়াশোনা করতে পারে। তাহলে আমরা কি দেখলাম, যে 10+2 ফরম্যাট যেটা আমরা পড়ে এসেছি, সেইটা চেঞ্জ করে 5+3+3+4 ফরম্যাটে আমরা শিফট করে গেলাম। ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা কি আসি, এটা হচ্ছে সেকেন্ড, এটা আমাদের ফার্স্ট রিকমেন্ডেশন। তাহলে ফার্স্ট একটা ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন আমরা স্কুল এডুকেশন রিলেটেড পেলাম। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি। এটা কি, ভারতবর্ষে যখন আমরা সার্ভে করলাম 2014 সালে, যখন নতুন আমরা এডুকেশন পলিসি তৈরি করলাম, তখন আমরা সার্ভে করে দেখলাম যে আমরা ভারতবর্ষে আমাদের বর্তমান স্কুলগুলো সিস্টেমগুলো কেমন। সেই রিপোর্ট দেখে একটা হক চকিয়ে যাওয়ার মতো আমরা রিপোর্ট পেলাম যে মোর দ্যান 70% সরকারি স্কুলে শিক্ষার মান খুবই খারাপ। সেখানে কি করা হচ্ছে, সেখানে বাচ্চারা বেসিক নাম্বার, বেসিক অক্ষর চিনছে না, বাচ্চারা সংখ্যা লিখতে পারছে না, তাদের নিজের নাম লিখতে পারছে না। তাহলে আমরা যে এডুকেশন ফর অল, আরটিই, সর্বশিক্ষা অভিযান, এত যে মিশন করছি, সব মিশনগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। তাহলে এই ভারতবর্ষের অবস্থাটা চেঞ্জ করার জন্য তৈরি করা হলো কি, এনইপি 2020 একটা নতুন ক্লজ আনা হলো, সেটা হচ্ছে এফএলএম মিশন বা ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি মিশন। এখানে কি করা হচ্ছে, এখানে আমরা এম করছি যে 2025 সালে প্রত্যেকটা সরকারি স্কুলে এবং বেসরকারি স্কুলে ক্লাস 3-তে যে বাচ্চা পড়বে, সেই বাচ্চা যেন বেসিক রাইটিং, বেসিক রিডিং, বেসিক অ্যারিথমেটিক, অর্থাৎ সে সংখ্যা লিখতে পারবে, সে যেন সংখ্যা পড়তে পারে, সে যেন বেসিক নাম্বার বুঝতে পারে, সে যেন যে বেসিক নামতা, 2-এর নামতা, 3-এর নামতা, 4-এর নামতা, এই বেসিক যেগুলো, সে বেসিক এডুকেশন যেন তার হয়। এবং এইটা আমাদের এম কি, যে 2025-এর মধ্যে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা বাচ্চা যেন এই বেসিক রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক তার যেন কমপ্লিট হয়।
এবং এইটা আমাদের এম যে 2025 সালের মধ্যে আমরা এটা অ্যাচিভ করে ফেলবো। আচ্ছা, তারপরে খুব গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কি ইসিসিই, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। এই ইসিসিই তোমরা যদি একটু মনে করে দেখো, এই ইসিসিই কিন্তু আমরা পড়েছিলাম 1986-এ। তাহলে বুঝতে পারছো আমরা 1986-এ আমরা স্বপ্ন দেখেছিলাম কি আমরা ইসিসির উপর গুরুত্ব দেবো, কিন্তু আমরা গুরুত্বই দিয়েছিলাম বাট আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারিনি প্রত্যেকটা। হ্যাঁ, কোঠারি কমিশনে আমাদের ইসি ছিল, বাট 1986-এ মোর পপুলার করা হয়েছিল ইসিসির উপর গুরুত্ব দেওয়া। স্যার আইসিডিএস কিন্তু আমরা সেটা এখনো শিক্ষা কেন্দ্রগুলোতে ওটা ইসিসিটা দেওয়া হয় আর কি, আইসিডিএস কেন্দ্রগুলোতে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সুসংগত শিশু বিকাশ প্রকল্প যেটা বাংলাতে বলা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো ওটাই, হ্যাঁ হ্যাঁ ওটাই আইসিডিএস কেন্দ্রে ইসিসির ওপর ইসিসি এডুকেশনটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছিল। তো যাই হোক, তো তাহলে বুঝতে পারছি আমরা যে আমরা 1986-এও আমরা যে ইমপ্লিমেন্টেশন স্বপ্ন দেখেছিলাম আমরা তখনও আমরা এতদিনও সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। তো যাই হোক, আমরা নতুন এডুকেশন পলিসিতে নতুন আশা নিয়ে আমরা বলেছি কি যে 2030-এর মধ্যে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা কি করব, আমরা ইসিসির ওপর একটা কোঅর্ডিনেটর তৈরি করব। কার সাহায্যে? আমরা এনসার্টের সাহায্যে NEPFECCE তৈরি করব, অর্থাৎ ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন এসেছিল এটা কে তৈরি করবে, এটা এনসার্ট তৈরি করবে। এনসিইআরটি, এসসিইআরটি এবং যে ডিস্ট্রিক্ট আমাদের যে এগুলো আছে ডায়েট গুলো আছে অর্থাৎ ডিআইইটি যেগুলো আছে এইগুলোর সাহায্যে এনসিইআরটি NEPFECCE তৈরি করবে এবং এর আন্ডারে প্রত্যেকটা জেলা লেভেলে আমরা কি করব, আমরা বাচ্চাদের আর্লি ডিটেকশন, তাদের যদি কোনো চ্যালেঞ্জ পড়াশোনা রিলেটেড মার্জিনালাইজ থেকে তাদেরকে আমরা দেখব, তাদের যদি কোনো লার্নিং ডিসএবিলিটি থেকে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। এই সমস্ত ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ইসিসি এডুকেশন প্রত্যেকটা গ্রাসরুট লেভেলে আমরা ছড়িয়ে দেবো এবং এটা 2030-এর মধ্যে আমরা অ্যাচিভ করবো বলে আমরা NEP 2020-তে আমরা আশাবাদী। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে খুব ইম্পর্টেন্ট একটা রেকমেন্ডেশন, সেটা হচ্ছে জাদুই পিটারা। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল পেপার 1-এ। জাদুই পিটারাটা কি? এটা বলা হচ্ছে যে প্রি স্কুল যেগুলো হবে অর্থাৎ ক্লাস 3 থেকে 8 বছরের বাচ্চারা অর্থাৎ সেই ফাউন্ডেশনাল স্টেজে ক্লাসে এসে প্রত্যেকটা সরকারি স্কুলে একটা লার্নিং রিসোর্স কিট থাকবে। সেখানে কি থাকবে? সেখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা, স্টোরি বুকস, আচ্ছা লার্নিং মেটেরিয়াল এই সমস্ত থাকবে। অর্থাৎ সেখানে কি করবে, সেখানে বাচ্চারা সেই সমস্ত খেলনাগুলো নিয়ে খেলতেই শিখবে। অর্থাৎ হয়তো এমন কোনো একটা টুল যেখানে 1 প্রেস করলে হয়তো 1 বলবে, 2 প্রেস করলে 2 বলবে। তো বাচ্চারা কি করবে, বাচ্চারা ছোট বাচ্চাদের সাথে আমরা যদি সেই সমস্ত রিমোট গুলো দিয়ে দিই, সেই বাচ্চারা সেই সমস্ত নাম্বার গুলো প্রেস করবে যখন সে সাউন্ড শুনতে পাবে। সেইগুলো নিয়ে বাচ্চারা কি একটা সেই হাসির ছলে মজার ছলে তারা কি খেলতে শিখবে। এই জাদুই পিটারা খুব গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ কার জন্য, প্রি স্কুল এডুকেশনের জন্য বা ফাউন্ডেশনাল যে স্টেজ সেই ফাউন্ডেশনাল স্টেজের স্টুডেন্টদের জন্য। আচ্ছা, তারপরে রেকমেন্ডেশন কি দেখলাম, মাল্টিলিঙ্গুয়ালিজম। NEP 2020 কিন্তু মাল্টিলিঙ্গুয়ালিজমের উপর ভীষণভাবে ফোকাস করছে। মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি? যেটাই আমরা ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা পড়েছিলাম সেটাকেই আমরা NEP 2020-তে মাল্টিলিঙ্গুয়ালিজম বলবো। এখানে বলা হচ্ছে যে ক্লাস 5 অবধি আমরা প্রত্যেকটা বাচ্চা তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা যে মাতৃভাষা সেইটা সে পড়বে। অর্থাৎ সে যখন ক্লাস 5 অবধি পড়ছে, ক্লাস 5 অবধি প্রত্যেকটা বাচ্চা তার মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাবে এবং তারপর ক্লাস 5-এর পরে সে 2 ভাষা বা ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা আছে, ইদার 2টো ভাষা, ইদার 3টে ভাষা, যে স্টেটে যে রুল সেই স্টেট অনুযায়ী তার কি পড়াশোনা এগোবে। অর্থাৎ আমাদের স্টেটে যেরকম আমরা 2টো ভাষা পড়েছিলাম, মানে মাধ্যমিক লেভেলে একটা বাংলা পড়েছিলাম এবং একটা ইংরেজি পড়েছিলাম। তো যে স্টেটে যেরকম পলিসি, এটা প্রত্যেকটা যেহেতু শিক্ষা একটা যুগ্ম তালিকাভুক্ত আমাদের সংবিধানে, সেজন্য এটা স্টেট পলিসি অনুযায়ী ক্লাস 5-এর পর যে স্টেটে যেরকম ল্যাঙ্গুয়েজের সিস্টেম আছে সেই স্টেটে সেরকম হিসাবে আমরা পড়াশোনা করবো। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজমটা বোঝা গেল। আচ্ছা, যেখান থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে GER রেশিও। এই GER রেশিওটা কি? GER রেশিও হচ্ছে কত পার্সেন্ট স্টুডেন্ট স্কুলে যাচ্ছে বা সেই কোন ইনস্টিটিউশনে পড়ার সুযোগ পাচ্ছে।
তো এই এনইপি 2020 বলা হচ্ছে যে আমরা 2030-এর মধ্যে যেন 100% জিইআর রেশিও করব প্রি স্কুল টু সেকেন্ডারি স্কুল লেভেল। অর্থাৎ আমরা আমরা মানে অ্যাজ পার এনইপি 2020 অনুযায়ী আমরা এটা আশাবাদী যে 2030-এর মধ্যে প্রত্যেকটা বাচ্চা 100% জিইআর রেশিও, মানে তাহলে সবাই আন্ডারে চলে আসছে। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু তার প্রি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল অবধি যেন যেতে পারে এবং সেকেন্ডারি স্কুলে যেন এনরোল করতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে, এগুলো কিন্তু সব স্কুল এডুকেশনে বলছি, নেক্সট হচ্ছে ব্যাকলেস স্কুল। এটা ওয়েস্ট থেকে আমরা বড় করেছি, এটা খুবই ভালো একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, এই তোমাদের মনে আছে এনসিএফ 2005 এসেছিল, সেখানে বলা হয়েছে লার্নিং উইদাউট বার্ডেন। এই লার্নিং উইদাউট বার্ডেন যে এনসিএফ 2005 ছিল, সেখান থেকে ব্যাকলেস স্কুলের ধারণাটা নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে বাচ্চারা যখন স্কুলে যাবে, মাসে এরকম 1 সপ্তাহ বা 10 দিন তাদেরকে ব্যাগলেস স্কুল হবে, অর্থাৎ তারা ব্যাগ না নিয়ে স্কুলে যাবে। সেখানে কোনো সেই 10 দিন, সব মাসে সেই 10 দিন কোনো ক্লাস হবে না, কোনো কিছু হবে না। সেই স্কুলে কারা আসবে? কোনো ভোকেশনাল ট্রেনার বা কার্পেন্টার বা এরকম কোনো ক্রাফটসম্যান এরকম আসবে এবং তারা সেই সমস্ত জিনিসগুলো হাতে কলমে করে দেখাবে। তো বাচ্চারা সেইগুলো করতে করতে দেখে শিখবে। ইলেকট্রিশিয়ান আসবে, ইলেকট্রনিক্স এর কোনো তার রিলেটেড কোনো কিছু দেখাবে। তো সেইটা বাচ্চারা কি করবে, ক্লাসে এসে প্র্যাকটিক্যালি সেই জিনিসটা দেখবে। হয়তো বা মালি এসে গার্ডেনিং করা শেখাচ্ছে, তো বাচ্চারা ওইটাই শিখবে। বাচ্চারা ওটাই সারিবদ্ধ হয়ে কি করে গাছ লাগাতে হয়, কি করে প্রতিপালন করতে হয়, এইসবগুলো শিখবে। তো এটা খুবই একটা হোলিস্টিক এডুকেশনের দিকে আমরা যাচ্ছি। তো এটা খুব একটা ভালো কনসেপ্ট। আচ্ছা, ভোকেশনাল এডুকেশন অ্যাজ পার এনইপি 2020 আমরা ক্লাস 6 থেকেই ভোকেশনাল এডুকেশন শুরু করে দেবো। অর্থাৎ এখান থেকে কিন্তু এই প্রশ্নটা ডিরেক্ট এসেছিল যে কোন ক্লাস থেকে অ্যাজ পার এনইপি 2020 আমরা কোন ক্লাস থেকে ভোকেশনাল এডুকেশন দেওয়া হবে। সেটা হচ্ছে ক্লাস 6 থেকে আমরা ভোকেশনাল এডুকেশন স্কুল লেভেলে শুরু করে দেবো। এবং এই ভোকেশনাল এডুকেশনটা ক বছরের কোর্স হবে? এই ভোকেশনাল এডুকেশনটা মিডিল স্টেজ যেটা ছিল, অর্থাৎ ক্লাস 6 থেকে 8, এই ক্লাস 6 থেকে 8 পুরো হচ্ছে কি ভোকেশনাল এডুকেশন আমরা ইন্টারফেয়ার করবো। এবং আমাদের এনইপি 2020 অনুযায়ী এম কি, 2025-এর মধ্যে যেন প্রত্যেকটা আমাদের 50% লার্নার, অর্থাৎ স্কুলে যারা আমরা স্কুলে যে সমস্ত স্টুডেন্ট পড়ে তাদের 50% লার্নার এই যেন ভোকেশনাল ট্রেনিং পেয়ে যায়, সেই হিসাবে আমাদের লক্ষ্য। আচ্ছা, আর তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে কোডিং, ইন্ট্রোডাকশন অফ কোডিং। ক্লাস 6 থেকে আমাদের কারিকুলাম এমন ভাবে তৈরি করতে হবে একটা বাচ্চা যেন সেই কোডিং বিষয়গুলো এই ক্লাস 6 থেকে তার কারিকুলামে ইনক্লুড করতে হবে। তার মানে স্কুল এডুকেশন আমরা বুঝতে পারছি কত ট্রান্সফর্ম হচ্ছে। আমাদের সময় স্কুল কেমন ছিল, নতুন যে এডুকেশন পলিসি আনা হয়েছে, আমাদের বিশ্বাস আমরা এই সমস্ত ভাবে আমরা আমাদের এডুকেশনটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে কি স্কুল এডুকেশন আমরা কি জিনিস আমরা ইনক্লুড করলাম? আমরা নতুন একটা স্ট্রাকচার পেলাম, যেটা 10+2 থেকে রিভাইজ হয়ে 5+3+3+4 হয়ে আসলো। তারপরে আসলো কি FNM প্রজেক্ট আসলো, মিশন আসলো, আর্লি চাইল্ডহুড কেয়ার সেন্টার আসলো। আচ্ছা, জাদুই পিটারা পেলাম, মাল্টিলিঙ্গুয়ালিজম পেলাম। আচ্ছা, জিইআর রেশিও পেলাম 100% ক্যাচ আপ করা বাই 2030। আচ্ছা, ব্যাকলেস, স্যার ওই জাদুই পিটারটা একটু বলবেন? বলবো। ব্যাকলেস স্কুল পেলাম, ভোকেশনাল এডুকেশন পেলাম এবং কোডিং পেলাম। আচ্ছা, জাদুই পিটারাটা কি? জাদুই পিটারা হচ্ছে এটা হচ্ছে তোমার আঙ্গনওয়াড়ি বা প্রি স্কুলে থাকবে। এখানে কি হয়, এখানে ওই প্রি স্কুল লেভেলে বাচ্চাদেরকে কোনো বই দেওয়া হবে না, কোনো বই বা কোনো খাতা এইসব হাতে কলমে মানে খাতা বই এর মাধ্যমে পড়ানো হবে না। এটা কিসের মাধ্যমে পড়ানো হবে? বিভিন্ন খেলনা, বিভিন্ন স্টোরি বুকস, বিভিন্ন লার্নিং মেটেরিয়াল, এই সমস্ত দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হবে। এখানে বাচ্চারা কি করবে, হাতে কলমে খেলনার সাথে খেলতে শিখবে। তো এই কনসেপ্ট থেকে বলা হয়েছে জাদুই পিটারা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা অনেকটা সেই মন্তেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠানের মতো। এক্স্যাক্টলি, মন্তেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠানে যেমন বলা হয়েছে ওই সেইগুলোই কিন্ডারগার্টেন মন্তেশ্বরী, ওখান থেকে আমরা এগুলোকে বড় করেছি। তার মানে আমরা স্কুল এডুকেশনে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করলাম, তাহলে স্কুল এডুকেশন ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। এবার আসি আমরা হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে বলা যেতে পারে এনইপি 2020 একটা ড্রাস্টিক চেঞ্জ এনেছে। মানে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এবং যদি সেগুলো সত্যিই যদি অ্যাপ্লাই করা হয় খুব ভালোভাবে কাজ করতে পারে। সেটা প্রথম যে খুব গুরুত্বপূর্ণ জিনিস এনেছে সেটা কি হয়েছে, 4 ইয়ার্স ইন্টিগ্রেট প্রোগ্রাম। তো গ্রাজুয়েশনে আমরা কি করব, আমরা সবাই জানি 3 বছর আমরা গ্রাজুয়েশন করেছি, তারপর 2 বছরের মাস্টার্স করেছি। এই এনইপি 2020 বলছে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম।
এই 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা কি তোমরা সবাই জানো। প্রথম বছরে যারা পাস করবে তারা ফার্স্ট ইয়ার পাস করার মানে আমরা তাদেরকে বলবো সার্টিফিকেট, সেকেন্ড ইয়ারে আমরা বলবো অ্যাডভান্স ডিপ্লোমা, থার্ড ইয়ারে বলবো ব্যাচেলার্স ডিগ্রি, এবং ফোর্থ ইয়ারে বলবো ব্যাচেলার প্লাস রিসার্চ। এখান থেকে কিন্তু প্রত্যেকটা কোন ইয়ারে কোনটা বলা হয় এখান থেকে মিলিয়ে প্রশ্ন দিতে পারে। তাহলে ফার্স্ট ইয়ার হচ্ছে সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার অ্যাডভান্স ডিপ্লোমা, থার্ড ইয়ার হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, আর 4 ইয়ার হচ্ছে ব্যাচেলার প্লাস রিসার্চ। এবং তোমরা জানো এনটিএর আমরা যেহেতু এনটিএর পরীক্ষা দেবো, তো এনটিএ একটা নোটিশ দিয়েছিল যে যাদের 4 ইয়ার এই গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হবে তাদের মাস্টার্স এর কোনো প্রয়োজন নেই, তারা এই 4 ইয়ার্স এই ডিগ্রি নিয়েই ডিরেক্ট নেট পরীক্ষায় বসে নেট পরীক্ষার জন্য এলিজিবল হতে পারবে, এবং নেট পরীক্ষা পাস করলে তারা পরবর্তীকালে পিএইচডি করতে পারবে। তার মানে বুঝতে পারছো, যেটা আমরা 5 বছর নিয়ে পড়েছি, 3 বছর ইউজি প্লাস 2 বছর পিজি, সেটা সরাসরি ভাবে একটা স্টুডেন্টের 1 বছর কমে যাচ্ছে এবং সে 4 বছরেই ওই ডিগ্রিগুলো ওই পড়াশোনাটা করতে পারছে। তো এটা একটা খুব বড় ড্রাস্টিক লেভেলের চেঞ্জ। তো এটা একটা খুব বড় একটা চেঞ্জ আমরা পেলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস কি পেলাম, সেটা আমরা পেলাম কি মাল্টিপল এন্ট্রি এন্ড মাল্টিপল এক্সিটের একটা সুবিধা। সেটা কি হলো, কোনো স্টুডেন্ট হয়তো ফার্স্ট ইয়ার পড়ার পর সে মনে করছে যে আমি এখন পড়া কন্টিনিউ করতে চাই না, তো সে পড়া থেকে সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সে পড়াশোনা বন্ধ করে দিল। তারপর তার মনে হলো 3-4 বছর পর মনে হলো যে না, আমি ডিগ্রিটা পড়েছিলাম, 1 বছর আমি পাস করে দিয়েছিলাম, আমি আরো 2 বছর পরে অ্যাটলিস্ট ব্যাচেলার্স ডিগ্রিটা কমপ্লিট করে নিই। তারপরে সে 4-5 বছর পর সে আবার কোর্সে এসে সে তার ডিগ্রিটা আবার 2 বছর পরে সে তার ব্যাচেলার্স ডিগ্রিটা কমপ্লিট করে নিতে পারবে। তার মানে এই মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিটের এই যে সুবিধাটা, এটা তোমরা সবাই জানো, তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হোলিস্টিক এন্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। তো আমরা আগেই দেখলাম যেহেতু ক্লাস 11 মানে সেকেন্ডারি এডুকেশনে আমরা যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের দিকে যাচ্ছি, অর্থাৎ কোনো আর্টস, কমার্স, সায়েন্স বলে কোনো ডিসিপ্লিন যখন রাখছি না, তার মানে সেটা হায়ার এডুকেশনে সেই মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যাপ্রোচ আমরা ফলো করব। সেরকমই আমরা বলা হচ্ছে কি কলেজ লেভেলেও ইউনিভার্সিটি লেভেলেও আমরা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের উপর ফোকাস করব। অর্থাৎ সেই স্টুডেন্ট যদি মনে করে যে ডাইভার্সিফাই এডুকেশন সে নিতে পারবে, সে নিতে পারবে। কেউ হয়তো ফিজিক্সে অনার্স করে পাশে এডুকেশন নিল, বা পাশে ইতিহাস নিল, বা পাশে বাংলা নিল, ঠিক আছে। অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা পড়তে পারবো, যেই স্টুডেন্টের যে সাবজেক্টের নিড আছে, যে সাবজেক্ট পড়তে ভালো লাগে, সেই স্টুডেন্ট সেই সাবজেক্ট পড়বে। আর একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট এখানে বলা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন আর রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করতে হবে। এই মেরুজ গুলো কি? এই মেরিজ গুলো হচ্ছে প্রত্যেকটা আইআইটি, প্রত্যেকটা আইআইএমস, যেগুলো বড় বড় ইন্ডিয়ার এলিট ইনস্টিটিউশন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আমরা কি এই মেরুজের আন্ডারে আনবো, অর্থাৎ মাল্টিপল ডিসিপ্লিনারি এডুকেশন আর রিসার্চ ইউনিভার্সিটির আন্ডারে আনবো। এগুলো কি মাধ্যমে কি হয়, এই আইআইটিতে আমরা জানতাম কি আইআইটি, আইআইএম, এগুলোতে আমরা তো যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ যারা বাংলা পড়ি, যারা ইংলিশ পড়ি, যারা ইতিহাস পড়ি, যারা এডুকেশন পড়ি, আমরা এই সমস্ত ভাষাতে এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট ওখানে গিয়ে পিএইচডি করতে পারতাম না বা রিসার্চ করতে পারতাম না। কিন্তু এই এনইপি 2020 আসার পর এই সমস্ত ইউনিভার্সিটি গুলো কিন্তু মেরুর আন্ডারে আনা হলো। এবং এখন যদি কেউ চায়, আজকের দিনেও যদি কেউ চায়, আইআইটিতে গিয়ে সোশ্যাল সায়েন্স নিয়ে সে রিসার্চ করতে পারবে। অর্থাৎ আমরা যারা এডুকেশনাল স্টুডেন্ট আছি, আমরা যদি মনে করি যে আমরা আইআইটি থেকে পিএইচডি করব, আইআইটি কানপুর, আইআইটি গুয়াহাটি, তো এই সমস্ত জায়গা থেকে যদি আমরা পিএইচডি করব, তো এই এনইপি 2020 আসার পরে আমরা আইআইটিতে গিয়ে, আইআইএম গুলোতে গিয়েও আমরা পিএইচডি বা রিসার্চ করতে পারবো। তো এটা একটা খুব ড্রাস্টিক চেঞ্জ। আচ্ছা, জিইআর, যেটা আমরা 2030-এর মধ্যে যেটা আমরা স্কুল এডুকেশনে বলেছিলাম যে 100% আমরা অ্যাসিওর করব, আমরা সেটাই এখানে বলছি 2035-এর মধ্যে এটা হায়ার এডুকেশন আমরা 50% জিইআর কে আমরা এনশিওর করব। এবং এর জন্য আমরা কি করবো, ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং কে আমরা করবো। আচ্ছা, বর্তমান আজকের ডেটে আমরা কিন্তু যে জিইআর আছে হায়ার এডুকেশন, সেটা হচ্ছে 26.3%। তো আমরা এই নেক্সট 10 বছরে সেটা ডবল করার একটা আশা রাখছি, যে পরবর্তী 10 বছর অর্থাৎ 2035 সালের মধ্যে আমরা 50% হায়ার এডুকেশনে জিইআর রেশিওকে আমরা নিয়ে যাব। আচ্ছা, এগুলো তোমাদের মোটামুটি সবকিছু জানা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অ্যান্ড এবিসি, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। তো এই এনইপি 2020 আসার পর এটা সবাই একটু বোঝার চেষ্টা করো, এই এনইপি 2020 ইমপ্লিমেন্ট হওয়ার পর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কি এবিসি, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এখন দেখবে সব যারা রিসেন্ট কোনো ডিগ্রি করছো, প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বলছে কি এবিসি আইডি তৈরি করা ম্যান্ডেটরি। এই এবিসি আইডিটা কি জিনিস? এই এবিসি আইডিটা হচ্ছে আমাদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট।
এখানে আমরা স্টুডেন্টরা যে যা পড়াশোনা করেছে, যে যা জ্ঞান অর্জন করেছে, সবকিছু কি এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে জমা হবে। যেরকম আমরা যারা ব্যাংকে অ্যাকাউন্ট করি, আমরা কি করি, আমরা সারাদিন পরিশ্রম করে যে যা কাজ করি, সেই কাজ করার পর যদি কোনো টাকা পয়সা আর্নিং করি, সেই টাকা পয়সাটা আমরা কি করি, সেই ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিই। তো এটাই একটা এডুকেশনাল অ্যাসপেক্টে ভাবো, আমরা যে যা পড়াশোনা করেছি, যা আমাদের জ্ঞান, যা আমাদের ডিগ্রি আছে, সব কি আছে আমরা এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে আমরা স্টোর করবো। এইখানে জিনিসটা কিরকম আছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে একটা ইনস্টিটিউশন এ আছে এবং একটা ইনস্টিটিউশন বি আছে। আচ্ছা, এই ইনস্টিটিউশন এটা হচ্ছে কলকাতায়। তো ধরো আমি গ্রাজুয়েশন ভর্তি হয়েছি কলকাতায় কোনো একটা ইনস্টিটিউশনে, কলকাতাতে আমি গ্রাজুয়েশনে ভর্তি হয়েছি এবং আমি 2 বছর কলকাতাতে আমি পড়াশোনা করেছি। তো পড়াশোনা করার পর আমার কোনো কারণবশত আমার বাবা হয়তো চাকরি প্রমোশন হয়েছে, সেই কারণে আমার বাবা কলকাতা থেকে মুম্বাইতে শিফট হয়েছে। তো ন্যাচারালি আমিও কলকাতা থেকে মুম্বাই শিফট হয়ে যাব। তো আগের সিস্টেম অনুযায়ী কি ছিল, যে ওরকম সিচুয়েশনে ইদার সেই স্টুডেন্টের পড়াশোনা মুম্বাইতে গিয়ে নতুন করে শুরু করতে হবে, নাহলে সেই স্টুডেন্টকে কলকাতায় থাকতে হবে এবং থেকে তার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তো এই সমস্যাগুলো চেঞ্জ করার জন্য কি করা হলো, এই সমস্যা চেঞ্জ করার জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আনা হয়েছে। তো এখানে এবিসি আসার পর আমি কি করতে পারবো, আমি সরাসরি 2 বছর যেহেতু কলকাতায় পড়াশোনা করেছি, 2 বছর পড়ার পর 2 বছরের যে ডিগ্রিটা সেটা আমি এবিসিতে স্টোর করে নিলাম। 2 বছর আমি স্টোর করে নিয়ে আমি এখান থেকে পড়াশোনা বন্ধ করে চলে গেলাম। পড়াশোনা বন্ধ করে আমি মুম্বাইতে চলে গেলাম। মুম্বাইতে যেহেতু শিফট করে গেছি, মুম্বাইতে শিফট করার পর মুম্বাই আমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি সেই ইনস্টিটিউশনে গিয়ে বললাম, এই আমার এবিসি আইডিতে আমার প্রথম গ্রাজুয়েশনের প্রথম 2 বছরের পড়া কমপ্লিট হয়ে আছে। তো আমি এখানে শুধুমাত্র শেষের যে 2 বছর আছে, তো শেষের 2 বছরের আমি পড়াশোনা করতে চাই। তো সেই ইনস্টিটিউশনে আমি শেষের 2 বছর পড়াশোনা করে আমি সেই মুম্বাইয়েরই কোনো একটা ইনস্টিটিউশন থেকে আমি আমার ডিগ্রি কমপ্লিট করে নিলাম। তাহলে বুঝতে পারছি এটা একটা কত ইজি একটা জিনিস এবং কত ড্রাস্টিক চেঞ্জ একটা আমাদের এডুকেশন সিস্টেমে। এটা ইমপ্লিমেন্ট হলে খুবই ভালো হবে, স্টুডেন্টদের খুবই সুবিধা হবে। এখানে স্টুডেন্টরা তাদের ক্রেডিট ট্রান্সফার করতে পারছে। তো এইখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই এবিসি ক্রেডিটটা। তাহলে আশা করছি বোঝা গেল। হ্যাঁ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, এটা এখান থেকে প্রশ্ন এসেছিল যে এই যে ক্রেডিটটা, অর্থাৎ আমি যে 2 বছর পড়াশোনা করার পর ক্রেডিট স্টোর করে রেখেছিলাম, এই ক্রেডিটটা 7 বছরই ভ্যালিড থাকবে। অর্থাৎ আমি যদি মুম্বাইতে গিয়ে কোনো ইনস্টিটিউশন থেকে ডিগ্রি করতে চাই, তাহলে আমাকে ওই 7 বছরের মধ্যেই ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। আমি যদি 7 বছর ওভার হয়ে যাওয়ার পর সেই ইনস্টিটিউশনে গিয়ে বলি যে হ্যাঁ 7 বছর হয়ে গেছে, এবার আমি আপনাদের এখানে থেকে আমার ডিগ্রি কমপ্লিট করবো, তারা কিন্তু আমাকে আমার অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেবে, তারা অ্যাডমিশন নেবে না। কারণ আমি যে ক্রেডিটটা আর্ন করেছিলাম, সেই ক্রেডিটের ভ্যালিডিটি হচ্ছে 7 বছর। তো এই কত ভ্যালিডিটি কত বছর, এই নিয়ে কিন্তু এই নিয়ে কিন্তু সরাসরি ভাবে একটা প্রশ্ন এসেছিল পেপার 1। তো বুঝতে পারছো কত ভিতর থেকে প্রশ্ন দিতে পারে। তাহলে এবিসি আইডিটা কি বোঝা গেল, এবিসি আইডিটা কি করে আমরা ইমপ্লিমেন্ট করবো সেটাও বুঝতে পারলাম, এবং এই ক্রেডিটটার ভ্যালু 7 বছর কিভাবে হবে সেটা আমরা আলোচনা করলাম। এই অবধি কি সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপরে আছে কি হায়ার এডুকেশনে, সেটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটিস। এনইপি 2020 বলছে যে আমরা কি করব, আমরা ভারতবর্ষতেই প্রত্যেক আমরা ভারতবাসীরা জানি যে ব্রেন ড্রেন আমাদের এখানে কত বড় একটা অসুবিধা। আমাদের এখানকার বেস্ট ব্রেন গুলো, বেস্ট স্টুডেন্টরা সবাই কোথায় আছে, সবাই মাস্টার্স কমপ্লিট করার পর, পিএইচডি কমপ্লিট করার পর রিসার্চ করার জন্য, হায়ার রিসার্চ করার জন্য বিদেশে পাড়ি দেয়। তো এটা ভীষণভাবে একটা ব্রেন ড্রেন হচ্ছে। তো এই জিনিসটা স্টপ করার জন্যই ফরেন ইউনিভার্সিটিস গুলোর সাথে কোলাবোরেশন করা হয়েছে, এবং ভারত সরকার কোলাবোরেশন করার পর বলেছে যে প্রত্যেকটা আমাদের যে 100টা টপ গ্লোবাল ইউনিভার্সিটিস আছে, তো আমরা যা ফরেন ইউনিভার্সিটির নাম দিই, অক্সফোর্ড, কেমব্রিজ, যা আছে বড় বড় ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কি করতে পারবে, ইন্ডিয়াতে তাদের একটা করে নতুন করে ক্যাম্পাস তৈরি করতে পারবে। তাহলে আজকে তারা এই ক্যাম্পাস গুলো যদি এখানে তৈরি করে দেয়, তাহলে কি হবে, যে স্টুডেন্টরা মেরিটোরিয়াস স্টুডেন্টরা আছে বিদেশে যাচ্ছিল পড়াশোনা করার জন্য, তারা এখানে ইন্ডিয়াতে থেকেই সেই সমস্ত গ্লোবাল ইউনিভার্সিটিস থেকে রিসার্চ করতে পারবে এবং সেখান থেকে গুড কোয়ালিটি অফ এডুকেশন তারা পেতে পারবে। তাহলে এখানে ফরেন ইউনিভার্সিটিসদের সাথে কোলাবোরেশন করার একটা ভীষণভাবে একটা কথা বলা হয়েছে। নেক্সট করা হয়েছে প্রিজার্ভেশন অফ এনশিয়েন্ট অ্যান্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমাদের যে সমস্ত এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ ভারতবর্ষের আমরা জানি প্রাচীনকালে আমাদের এডুকেশন কত উন্নত ছিল। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছিলাম, এবং সেখানকার পড়াশোনার মান এতই উন্নত ছিল যে সারা বিশ্ব থেকে স্টুডেন্ট আসতো আমাদের এখানে পড়াশোনা করার জন্য। তো
আমাদের কাজ কি হচ্ছে, আমাদের এই নতুন এডুকেশন পলিসি অনুযায়ী আমরা আমাদের সেই সমস্ত ভাষা, সেই সমস্ত দর্শন, সেই সমস্ত ট্র্যাডিশন গুলোকেও আবার আমরা নতুন ভাবে রিসার্চ করব। আমরা সেই সমস্ত রিসার্চ করে সেই সমস্ত আমাদের যে অতীত ঐতিহ্য, সেই সমস্ত ঐতিহ্যগুলোকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। তো এর ওপরেও আমরা এনইপি 2020 ভীষণভাবে আমরা ফোকাস করেছি। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। এরপর যেটা আমরা হায়ার এডুকেশন নিয়ে বলেছি সেটা হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এর উপর যতটা পারো ততটা স্টার্ট মারো, কারণ এখান থেকে প্রশ্ন আসেই আসে। তো এইটা কি, আমাদের নতুন এডুকেশন পলিসি যখন তৈরি করা হলো তখন একটা ভীষণভাবে সমস্যা দেখা গেল। দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে বিভিন্ন ন্যাশনাল বডিজ আছে। সেগুলো কি, ইউজিসি একটা বডিজ, এনসিআরটি একটা বডিজ, এনসিটি একটা বডিজ, আচ্ছা এআইসিটি একটা বডিজ, ন্যাক একটা বডিজ। তো এত যে বডিজ আছে, তো যখনই আমরা নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করি তখন আমাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে, বিভিন্ন যে বডিজ গুলো আছে, তার থেকে আমাদেরকে রেফারেন্স আনতে হয়, তার থেকে আমাদেরকে অ্যাপ্রুভাল আনতে হয়। এই সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা যে বডিজ গুলো আছে এদেরকে সব ডিসমেন্টাল করার কথা বলা হয়েছে। যে ইউজিসি, এনসিআরটি, এসসিআরটি, এনসিটি সব বন্ধ। এই এনইপি 2020 অনুযায়ী আর কোনো কিছুই থাকবে না, একটাই কমিশন থাকবে। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশনের পরে কি আসবে? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা ভারতবাসীর উচ্চশিক্ষা দায়িত্ব নেবে। এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়াটা কি? এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে কি করছে? এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা ভারতবাসীর উচ্চশিক্ষা দায়িত্ব নিচ্ছে, বাট মেডিকেল এডুকেশন এবং লিগাল এডুকেশনে এরা ইন্টারফেয়ার করবে না। মেডিকেল এডুকেশন কারা করে? সেটা করে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কর্পোরেশন, আর লিগাল এডুকেশন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তার মানে এই যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আর ন্যাশনাল মেডিকেল কমিশন, এই দুটো যেটা অ্যাজ ইট ইজ আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে। বাকি যে সমস্ত হায়ার এডুকেশনাল বডিজ আছে, ইউজিসি, এআইসিটিই, এনসিটিই, এনসিআরটি, সবগুলো ডিসমেন্টাল হয়ে গিয়ে কি হবে? একটাই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া থাকবে, যার কাজ হবে প্রত্যেকটা ভারতবাসীর উচ্চশিক্ষা ইনশিওর করা। এই যে এইচইসিআই বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এর 4টে ইন্ডিপেন্ডেন্ট ভার্টিকাল থাকবে, অর্থাৎ এর আন্ডারে 4টে বডি থাকবে। এই 4টে বডি পুরো ভারতবাসীর উচ্চশিক্ষা দায়িত্ব নেবে। এই 4টে বডির কাজ কি এবং কি হচ্ছে? প্রথম যে ভার্টিকাল বডি, যেখান থেকে মানে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে এনএইচইআরসি, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। অর্থাৎ এইচইসিআই এর আন্ডার প্রধান যে ভার্টিকালটা প্রথম যে বডিটা আসছে সেটা হচ্ছে এনএইচইআরসি। এই এনএইচইআরসির কাজ কি? এই এনএইচইআরসি হচ্ছে হাইয়েস্ট বডি যার কাজ হচ্ছে রেগুলেট করা। সে কি করবে? আমি যদি কোনো একটা ইনস্টিটিউশন তৈরি করতে চাই বা আমি যদি কোনো একটা ইনস্টিটিউশন থেকে অ্যাপ্রুভ নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এবার থেকে এনইপি 2020 পুরোপুরি ভারতবর্ষে লাগু হয়ে যাওয়ার পর এই এনএইচইআরসির কাছে যেতে হবে। এবং এই এনএইচইআরসি যদি আমাকে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি ইউনিভার্সিটিটা করো, তুমি ইউনিভার্সিটিটা চালাও বা তুমি ইউনিভার্সিটিটা কন্টিনিউ করো, তাহলেই আমি কি করতে পারো? ভারতবর্ষে ইউনিভার্সিটি বা কলেজটা চালাতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে ইউজিসির যে রেগুলেটরি যে কাজটা এই সময় ইউজিসি করছে, সেই কাজটা পুরোটাই এনএইচইআরসি করবে। অর্থাৎ পুরো রেগুলেশনের যে কাজগুলো, নতুন ইউনিভার্সিটি খোলা, নতুন ইউনিভার্সিটি এক্সপ্যান্ড করা, ইউনিভার্সিটি যা পেপার ওয়ার্ক, যা লিগাল পারমিশন, সবগুলো কি করতে হবে? এই এনএইচইআরসির আন্ডারে রেগুলেটরি আন্ডার থেকে আমাদের কি রেগুলেটরি কমপ্লিট করতে হবে। আচ্ছা, এনএইচইআরসি তাহলে বুঝলাম। এবার আসে কি ন্যাক। এই ন্যাকটা হচ্ছে এনএএসি যে ন্যাক, সেটা রিপ্লেসমেন্ট। আমরা জানি এখন ইউজিসির আন্ডারে, আচ্ছা এখন ইউজিসির আন্ডারে কলেজগুলোকে অ্যাক্রিডিটেট কে করে? ন্যাক। আর ন্যাক তো করে, আর কে করে? চেষ্টা করো দেখি। চেষ্টা করো সবাই, বাকিরা। জানা নেই। আচ্ছা, একটা করে ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, আর একটা করে এনবিএ অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন। এই দুটোই কবে তৈরি হয়েছিল? এই ন্যাক যেটা এনএএসি ন্যাক এবং এনবিএ, এই দুটোই তৈরি হয়েছিল 1994-তে, যখন প্রোগ্রাম অফ অ্যাকশন করা হয়েছিল 1992-তে। তারপরে এই ন্যাক এবং এনবিএ তৈরি করা হয়। ন্যাক যেটা করতো, এনএএসি যে ন্যাক ছিল, সেই ন্যাক কি করতো? প্রত্যেকটা জেনারেল কলেজ, জেনারেল ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে সেইগুলোকে অ্যাক্রিডিটেট করতো। আর এনবিএ করতো ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, অর্থাৎ এআইসিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে, ম্যানেজমেন্টের কলেজ, ফার্মার কলেজ, ফার্মেসির কলেজ,
এই সমস্ত কলেজগুলো, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে এনবিএ অ্যাক্রিডিট করতো। তার মানে এই যে ন্যাক আর এনবিএ একে ছুটি দিয়ে দিল, এবং এনইপি 2020 কি করলো, এইগুলোকে ছুটি দিয়ে একটা নতুন কাউন্সিল করে আনলো, সেটা হচ্ছে এনএএসি, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এর কাজ কি? এর কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাক্রিডিট করা। এবার থেকে ন্যাক আসবে, এই এনএসি ন্যাক আসবে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আসবে, সেটা কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, এক্সেপ্ট মেডিকেল অ্যান্ড লিগাল এডুকেশন। নর্মাল যা যা কলেজ আছে, ইউনিভার্সিটি গুলো আছে যেখান থেকে ডিগ্রি আমরা পাই, সেই সমস্ত ইনস্টিটিউশন আসবে, তাদের কোয়ালিটি দেখবে, কোয়ালিটি অনুযায়ী তাদেরকে অ্যাক্রিডিট করবে, যে তুমি এ পেয়েছো, তুমি বি পেয়েছো, তুমি বি প্লাস পেয়েছো, তুমি সি পেয়েছো, তুমি ডি পেয়েছো, সেই কাজ করবে কি এই ন্যাক। ক্লিয়ার? ন্যাকের কাজ ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি হচ্ছে এইচইজিসি, সেটা হচ্ছে হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল। এতদিন আমরা জানতাম ইউজিসি সবাইকে টাকাও দিত, এবার যেহেতু ইউজিসিও নেই, সেই জন্য ওই এইচইসিআই এর আন্ডারে আরেকটা যে বডি তৈরি করা হলো, সেটা করা হলো কি এইচইজিসি। এর কাজ কি? এর কাজ হচ্ছে শুধুমাত্র গ্রান্ট বা টাকা প্রোভাইড করা। এরা কি করবে? এরা ওই ন্যাকের অ্যাক্রিডিটেশন দেখবে, যে ইউনিভার্সিটি যত ভালো কাজ করবে তাকে সেই হিসাবে তারা কি টাকা প্রোভাইড করবে, যে তুমি এই এত টাকা নাও, তুমি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করো, তুমি এই টাকা নাও, তুমি রিসার্চ এন্ড ইনোভেশন করো, তুমি মানে এই যে যা গ্র্যান্ট বা টাকার যে ব্যাপারটা ছিল, ফিনান্সের যে কাজগুলো ছিল যেটা ইউজিসিআই করতো, সেটাই আবার পরবর্তীকালে মানে এই এনইপি 2020 ইমপ্লিমেন্ট হওয়ার পর এইচইজিসি আসবে, এবং এইচইজিসি সেগুলোকে প্রোভাইড করবে। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল। আচ্ছা, লাস্ট যে বডি, সেটা হচ্ছে জেনারেল এডুকেশন কাউন্সিল বা জিইসি। এর কাজ কি? এর মধ্যে কারা কারা বসবেন? বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর বা এক্সপার্ট, এরা হচ্ছে একাডেমিশিয়ান, এরা হচ্ছে এই জিইসির মেম্বার হবেন। এনারা কি করবেন? এনারা প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের মান কেমন হতে পারে, কিভাবে তাদের কোয়ালিটি ইমপ্রুভ করা যেতে পারে, তাদের পড়াশোনার মান মানে তারা অ্যাজ আ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে। তারা তাদের আইডিয়াস গুলো দেবে, ইনোভেশন দেবে, যে কি করে আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরো সুন্দর করে এক্সপ্লেন করতে পারি, এডুকেশন গুলোকে গুড এডুকেশন প্রোভাইড করতে পারি, অর্থাৎ সেই কিভাবে আমরা আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারি, লার্নিং আউটকামকে এনহ্যান্স করতে পারি, সেই জিনিসগুলো কি করবে? জিইসি করবে। এই জন্য জিইসি কি করছে? জিইসি একটা এনইজিকিউএফ তৈরি করবে, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এর আন্ডারে জিইসি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আর থিঙ্ক ট্যাঙ্কের মতো বুদ্ধি দেবে বা একটা পরামর্শ দেবে, যে তোমরা এইভাবে তোমাদের ইনস্টিটিউশনের কোয়ালিটিকে ইমপ্রুভ করো। আচ্ছা, তাহলে এই আমাদের যে হায়ার এডুকেশন কমিশনের যে 4টে বডি ছিল, তার প্রত্যেকটা বডি তাহলে কাজ সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। তাহলে আমরা কি দেখলাম? আমরা টিচার এডুকেশন কমপ্লিট করলাম, আমরা স্কুল এডুকেশন কমপ্লিট করলাম, আর হায়ার এডুকেশন কমপ্লিট করলাম। মোটামুটি সবথেকে বড় যে দুটো, যেখান থেকে প্রশ্ন মানে সব থেকে বেশি আসে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ছোট ছোট কয়েকটা আছে, আমরা আলোচনা করে নিই। সেটা হচ্ছে কি টিচার এডুকেশন। টিচার এডুকেশনে কি করা হলো? টিচার এডুকেশনে বলা হলো যে ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি। এতদিন আমরা জানতাম নর্মাল বিএড ডিগ্রি, 2 বছর হলো বিএড করলে আমাদের হয়ে যেত। এবার বলা হলো কি ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রামটা কি? এটা বলা হয়েছে 2030-এর মধ্যে প্রত্যেকটা সমগ্র ভারতবর্ষে এটা লাগু হয়ে যাবে। এবং এটা কি? এইটা হচ্ছে 4 বছরের বিএড প্রোগ্রাম। এই 4 বছরের বিএড প্রোগ্রামটা কিরকম? এই 4 বছরের বিএড প্রোগ্রামটা যারা সেকেন্ডারি পরীক্ষা পাশ করে আসবে, অর্থাৎ যাদের ক্লাস 12 হয়ে গেছে, করার পর সেকেন্ডারি ডিগ্রি পেয়ে গেছে, তারা কি করবে? তাদের জন্য এই 4 বছরের বিএড ডিগ্রিটা থাকবে। এই 4 বছরে তারা বিএড হয়ে যাবে, তাদের সাথে সাথে তাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, বিএড এবং গ্রাজুয়েশন, যেটা 3 বছর বিএড এবং 3 বছর গ্রাজুয়েশন এবং 2 বছর বিএড, যেটা 5 বছর টাইম লাগবে, সেটা তাদের 4 বছরেই হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছর করে সেভ হয়ে যাচ্ছে। তার মানে তাদের জন্য 4 বছরের বিএড, যাদের গ্রাজুয়েশন ডিগ্রি আছে, 3 ইয়ার্সের গ্রাজুয়েশন ডিগ্রি আছে, তাদের জন্য 2 বছরের বিএড, এবং যাদের মাস্টার্স আছে তাদের জন্য হচ্ছে 1 বছরের বিএড ডিগ্রি প্ল্যান করা হলো। তাহলে ইন্টিগ্রেট টিচার্স ট্রেনিং প্রোগ্রামটা বোঝা গেল। এখানে আমরা 2030-এর মধ্যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এবং আমরা এটাকে সেকেন্ডারি এডুকেশনের পরে 4 ইয়ার্স বিএড প্রোগ্রাম, গ্রাজুয়েশনের পরে আমরা 2 ইয়ার্স বিএড প্রোগ্রাম, এবং মাস্টার্সের পরে এটা 1 ইয়ার বিএড প্রোগ্রাম আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা দেখলাম স্কুল এডুকেশন এবং কলেজ এডুকেশনে, যেহেতু মাল্টিডিসিপ্লিনারি আমরা অ্যাপ্রোচ ফলো করেছি, তাহলে টিচার এডুকেশনে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ফলো করতে হবে। তো এখানে আমরা কি করছি? আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ফলো করব, অর্থাৎ আমরা এখানে যে টিচার হবে, এতদিন যেটা হতো, তোমরা যারা বিএড করেছো জানো
যে আমরা একটা মেথড সাবজেক্ট সিলেক্ট করতাম, যে কেউ কারোর মেথড সাবজেক্ট ইতিহাস, কারোর মেথড সাবজেক্ট ভূগোল, কারোর মেথড সাবজেক্ট ম্যাথ। এরকম কোনো মেথড সাবজেক্ট থাকবে না, একটা স্পেশালাইজেশন থাকবে যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট যেন স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াতে পারি, বা প্রত্যেকটা সাবজেক্টে হয়তো স্টুডেন্টদের যেন ভালো করে তাদের শেখাতে পারি, সেই বিষয়ে তাদেরকে টিচারদেরকেও টিচার এডুকেশনে আমরা শেখাবো। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, এটা আমরা কিভাবে অ্যাচিভ করবো, এটা আমরা 2030-এর মধ্যে প্রত্যেকটা ভারতবর্ষে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা 2022 সালে অলরেডি এনসার্টের সাহায্যে এবং এনসার্ট এবং এনসিইআরটি এই দুটো সংস্থার সাহায্যে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। প্রত্যেকটা টিচার, এখানে কি হচ্ছে, এটা ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে প্রত্যেকটা টিচারের কেরিয়ার প্রোগ্রেশন, তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন, তাদের স্যালারি ইনক্রিমেন্ট, প্রত্যেকটা জিনিস এই এনপিএসটি দেখবে। অর্থাৎ যে স্টুডেন্টরা, যে টিচাররা তাদের নতুন নতুন কেরিয়ার প্রোগ্রেশন কোর্স করবে, যে স্টুডেন্টরা, যে টিচাররা ভালো পারফরমেন্স করবে, সেই টিচারের স্যালারি ইনক্রিমেন্ট হবে এবং তার প্রমোশন হবে। এই কাজটা কি করবে? এই কাজটা এনপিএসটি করবে। কিন্তু প্রত্যেকটা যে ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে নতুন নতুন, প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম, তাদের ফুল ফর্ম এবং তাদের কোর কাজ, তাদের কোর রেসপন্সিবিলিটি, সেইগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে সিপিডি। এই সিপিডি থেকে মানে ডিরেক্ট একটা প্রশ্ন এসেছিল যে সিপিডি অনুযায়ী কতক্ষণের বার্ষিক কতক্ষণের ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। উত্তর হচ্ছে 50 আওয়ার্স। এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন এসেছিল। তারপরে তাহলে একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন কি হচ্ছে? কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টটা কি? এখানে বলা হচ্ছে এনইপি 2020 অনুযায়ী যে প্রত্যেকটা টিচার তার সে যখন চাকরিতে জয়েন করছে, প্রত্যেক বছর তাকে 50 ঘন্টার একটা ক্লাস বা একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স তাকে করতে হবে। সেটা হতে পারে সে প্রত্যেক মাসে, যেহেতু 12টা মাস, প্রত্যেক মাসে সে 4 ঘন্টা করে করলো, প্রত্যেক মাসে 4 ঘন্টা করে একটা প্রফেশনাল কোর্স করছে তার কেরিয়ার, তার প্রফেশনাল লাইফে ডেভেলপমেন্টের জন্য। তো প্রত্যেকটা টিচারকে এটা ম্যান্ডেটরি করা হয়ে গেছে যে প্রত্যেকটা টিচারকে 50 আওয়ার্স অ্যানুয়ালি একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স তাকে করতে হবে। এবং সেই প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সে সে কি শিখবে? সে সাবজেক্ট এক্সপার্টিস শিখবে, সে প্রফেশনাল পেডাগজিক্যাল ইনোভেশন শিখবে, সে ডিজিটাল টুল এবং ব্লেন্ডেড বিভিন্ন যে টুল আইসিটির হেল্পে কি করে এই স্টুডেন্টদের সামনে আরো এফেক্টিভ ভাবে সেইগুলোকে পড়ানো যায়, প্রেজেন্ট করা যায়, সেই সমস্ত জিনিসগুলো এই সিপিটির মধ্যে একটি টিচার শিখবে। আচ্ছা, এবং এনসার্ট এবং এনসিইআরটির একটা বিশেষ ভূমিকা। প্রত্যেকটা ন্যাশনাল লেভেলে এনসার্ট এবং স্টেট লেভেলে এসসার্ট, এই এনসার্ট এবং এসসার্টের সাহায্যে আমরা কি করবো? একটা এনসিএফটি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন তৈরি করবো, টাইম টু টাইম ফর টিচার এডুকেশন কোয়ালিটি ডেভেলপমেন্ট। যখনই মনে হবে যে টিচার এডুকেশনের কোয়ালিটিকে ডেভেলপমেন্ট করা প্রয়োজন, যখনই নতুন স্টুডেন্টদের নতুন এডুকেশনের সাথে তাদের তাল মিলিয়ে চলার জন্য তাদের কাঙ্ক্ষিত টিচার এডুকেশন কারিকুলাম এনসিএফটি তৈরি করবে এনসার্ট এবং এসসার্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টিচার এডুকেশনের রোল ওইটা একটু বলবেন? হ্যালো স্যার, আমি তোমার কথা শুনতে পারলাম না, পুরো কেটে আসা। হ্যাঁ বলো। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 50 ওয়ার্ডটা একটু বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, 50 ওয়ার্ডটা একটু বুঝতে পারলাম না কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা টিচার, ধরো আমি বা তুমি একটা টিচার, তুমি কালকে চাকরি পেলে, তুমি যেই চাকরি পেলে তোমাকে প্রত্যেক বছর তোমাকে 50 ঘন্টার একটা কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স করতে হবে। সেটা তোমাকে ওই তোমার স্কুল থেকে বা তুমি যেখানে চাকরি করবে সেখান থেকে তোমাকে সেটা করিয়ে দেওয়া হবে। এই 50 ঘন্টা এখানে কি বার্ষিক 50 ঘন্টা কোর্সে আমি কি শিখবো? একটা টিচার এখানে আমি সেই সাবজেক্ট সম্বন্ধে শিখবো, সেই সাবজেক্ট সম্বন্ধে আরো বেশি জ্ঞান আমি শিখবো, সাবজেক্ট এক্সপার্ট তৈরি হবো, পেডাগজিক্যাল ইনোভেশন শিখবো, বিভিন্ন ডিজিটাল টুল বা এসবের ডিসইউজ এইগুলো আমি শিখবো। এবং এর মাধ্যমে কি করে স্টুডেন্টের কাছে পড়াটাকে আরো বেশি, লার্নিংটাকে আরো বেশি এফেক্টিভ ভাবে স্টুডেন্টের সামনে তুলে ধরতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। ক্লিয়ার হয়েছে? স্যার ইনসার্ট আর এসসার্টটা একবার বলবেন প্লিজ। হ্যাঁ, ইনসার্ট আর এসসার্ট, এই যে ইনসার্ট আর এসসার্ট আছে,
আমরা তো জানি এনসার্ট কি করে, এনসার্ট হচ্ছে ন্যাশনাল লেভেলে স্কুল এডুকেশন নিয়ে কাজ করে এবং এসআর্ট স্টেট লেভেলে কাজ করে। তো এই এনসার্ট এবং এসআর্টের সাহায্যে এনসার্ট এবং এসআর্টের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে যে টিচাররা যখন পড়াবে তাদের জন্য ভালো রকম টিএলএম প্রোভাইড করা। যে তোমরা যারা বিএড ডিগ্রি করেছো তোমরা জানো টিএলএম কতটা গুরুত্বপূর্ণ টুল ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াশোনা বোঝানোর জন্য। তো এনসার্ট এবং এসআর্ট একসাথে মানে একসাথে হয়ে তারা টিএলএম নতুন নতুন হাই কোয়ালিটি টিএলএম তারা তৈরি করবে এবং টিচারদের জন্য নতুন যে টিচার এডুকেশন কারিকুলাম সেটা তৈরি করা হবে। এনসিএফটি যেটাকে বলা হচ্ছে অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনদের জন্য যে কারিকুলাম সেই কারিকুলাম তৈরি করা হবে এবং সেটাকে আপডেট করা হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা টিচার এডুকেশন রিলেটেড মোটামুটি যা রেকমেন্ডেশন ছিল আমরা পড়লাম। এবারে আসি কি, এবারে যেটা লাস্ট যেটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে রিসার্চ এন্ড অ্যাসেসমেন্ট। রিসার্চ এন্ড অ্যাসেসমেন্টে কি আছে? রিসার্চ এন্ড অ্যাসেসমেন্ট হচ্ছে এনইপি 2020 রিসার্চ এন্ড অ্যাসেসমেন্টেও ভীষণভাবে ভূমিকা মানে ভীষণভাবে রেকমেন্ডেশন দিয়েছে। একদম প্রধান যে গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এনআরএফ। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এই এনইপি 2020 কি বলছে যে রিসার্চারদের জন্য একটা নতুন এনআরএফ তৈরি করা হবে, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন করা হবে। এই এনআরএফ কি করবে, প্রত্যেকটা যারা রিসার্চার আছে সেই রিসার্চাররা সেখানে গিয়ে এই এনআরএফ এ গিয়ে তারা রিসার্চ করতে পারবে। সেখানে তারা ফান্ডিং পাবে, সেখানে তারা তাদের আইডিয়াগুলোকে শেয়ার করতে পারবে, তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করতে পারবে। অর্থাৎ যে টেকনোলজিক্যাল ইনোভেশন আছে চায়না করছে, যে টেকনোলজিক্যাল ইনোভেশন আজকে ইউরোপ করছে, যে টেকনোলজিক্যাল ইনোভেশন আজকে ইউএস করছে, বাট আমাদের ইন্ডিয়াতে আমরা এরকম কোনো ইনস্টিটিউট পাই না এতদিন, এরকম কোনো সেকশন পাইনি যেখানে পিএইচডি করার পর পোস্টডক করতে পারো ভালো করে, বা পোস্টডক করার পরে রিসার্চ করতে পারবে। তো সেই জিনিসগুলো এই এনআরএফ করা হবে। আজকের ডেটে ভাবো পিএইচডি করার পর সবাই কি মনে করে যে পিএইচডি করার পর আমি চাকরি করবো, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো। বাট পিএইচডি করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াটা আজকের একটা জায়গা, কিন্তু ফরেন কান্ট্রিতে এরকম হয় না। যারা রিসার্চ করে তারা রিসার্চকে অ্যাজ আ কেরিয়ার অপরচুনিটি করে নেয়, তারা রিসার্চ করে নতুন নতুন জিনিস তৈরি করে। কিন্তু আমাদের এখানে এমন কোনো জিনিস ছিল না এতদিন। তো সেই জন্য এনইপি 2020 বলছে কি আমরা এনআরএফ তৈরি করবো, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন করব। এখানে প্রত্যেকটা রিসার্চার তাদের এরিয়া অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী তারা এখানে রিসার্চ করার সুযোগ পাবে এবং নতুন নতুন জিনিস, নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন টেকনোলজিক্যাল ইনোভেশন তারা করার এখানে সুযোগ পাবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে অ্যাসেসমেন্টে আমরা কি দেখছি? আচ্ছা, এটা এনআরএফ বোঝা গেল তো সবার? এনআরএফ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। আচ্ছা, দেন হচ্ছে অ্যাসেসমেন্ট। আচ্ছা, এই অ্যাসেসমেন্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে করা হয়েছে। যে আমরা এতদিন কিভাবে করতাম, আমরা এতদিন অ্যাসেসমেন্ট করতাম জাস্ট একটা সামেটিভ পরীক্ষা নিতাম, একটা ফাইনাল পরীক্ষা নিতাম, হয়ে যেত। তো এখানে এই জিনিসকে এখানে ভীষণভাবে ক্রিটিসাইজ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা ওই যে শুধুমাত্র পড়াশোনার ভিত্তিতে শুধুমাত্র একটা স্টুডেন্টকে অ্যাসেস করতাম, স্কুল লেভেল বলো, কলেজ লেভেল বলো, ইউনিভার্সিটি লেভেল বলো, এই জিনিসগুলোকে আমরা বন্ধ করে দেবো। আমরা এই জিনিসকে আমরা আর অ্যাপ্লাই করবো না। আমরা এবার থেকে কি করবো, আমরা কম্পিটেন্সি চেক করবো। অর্থাৎ একটা স্টুডেন্ট হতেই পারে সে পড়াশোনায় অত ভালো না, বাট সে খেলাধুলোই ভালো, তার ক্রিয়েটিভিটি খুব ভালো। এমন আমরা অনেক স্টুডেন্ট আছে যে পড়াশোনা একদম ভালো না, বাট সে ছবি আঁকা, গান লেখা, এই সমস্ত ক্রিয়েটিভিটি মূলক জিনিসে খুব বেশি এগিয়ে। তো আমরা কেন সেই স্টুডেন্টকে ফেল করে দেবো? তো আমরা এখানে কি করবো, আমরা এখানে শুধুমাত্র টিপিক্যাল পড়াশোনা থেকে বেরিয়ে আমরা স্টুডেন্টের কম্পিটেন্সি বা তার ক্ষমতার অ্যাসেসমেন্ট করবো। সেখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, এই সমস্ত জিনিসগুলোকে আমরা অ্যাসেসমেন্ট করবো। আচ্ছা, তারপরে কি হোলিস্টিক প্রোগ্রেস কার্ড, অর্থাৎ আমরা যে সমস্ত শুধুমাত্র আগে আমরা যে রেজাল্টটা পেলাম সেখানে শুধুমাত্র কোন সাবজেক্টে কত পেয়েছে এরকম একটা ভাবে আমরা রেজাল্ট দিয়ে দিতাম। কিন্তু এবার থেকে আমরা কি করছি, আমরা আর ওরকম রেজাল্ট দেবো না, আমরা একটা হোলিস্টিক রিপোর্ট কার্ড করবো। সেখানে শুধুমাত্র কোন সাবজেক্টে কত পেয়েছিলাম তার জন্য শুধুমাত্র একটা একাডেমিক পারফরমেন্স একটা জায়গা থাকবে, সেটা একটা জায়গা গেল। সে শুধুমাত্র একাডেমিক পারফরমেন্স মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেখানে স্কিল বা কম্পিটেন্সি কতটা শিখছে, বা কোন স্কিল বা কোন কম্পিটেন্সিতে স্টুডেন্ট কত ভালো সেটা দেখা হবে। কারিকুলার বা কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সে কেমন, একটা স্টুডেন্ট কেমন, সেই সবগুলো নিয়ে একটা হোলিস্টিক, একটা লার্জ ভাবে একটা বড় একটা হোলিস্টিক কার্ড আমরা তাদেরকে প্রোভাইড করবো। তাহলে বুঝতে পারছি আমরা কত ট্রান্সফর্ম করছি। আচ্ছা, নেক্সট খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা থেকে মানে এটাও একটা স্টার মার্ক, সেটা হচ্ছে পারাক। এখান থেকে কিন্তু এর ফুল ফর্ম আছে। এই পারাকের ফুল ফর্ম কি? পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এই পারাক কি? এনইপি 2020 বলছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই পারাক সেন্টার তৈরি করবো।
এই পারাক সেন্টারে এসে স্টুডেন্ট কি করবে, স্টুডেন্ট এই যে তোমরা হোলিস্টিক্যাল এখানে হোলিস্টিক রিপোর্ট কার্ড পেয়েছিলে, এই হোলিস্টিক রিপোর্ট কার্ডে তোমরা দেখেছিলে যে ডোমেইন করেছি যে একাডেমিক পারফরমেন্স, স্কিল অ্যান্ড কম্পিটেন্সিস, কো কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট, এই প্রত্যেকটা এরিয়াতে একটি স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ এখানে এই পারাক সেন্টার গুলোই এমন ভাবে ডিজাইন করা থাকবে যে প্রত্যেক স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে আসা হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে প্রত্যেকটা অ্যাসপেক্টে সে পরীক্ষা দিতে পারবে এবং এইভাবে একটি স্টুডেন্টের আমরা ওভারঅল ভাবে তাকে আমরা একটা স্টুডেন্টের আমরা অ্যাসেস করতে পারবো। এবং খুব বেশি ভাবে এখানে কি ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন আমরা শুধুমাত্র সামেটিভ অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দিতাম, এবার থেকে আমরা কি ফর্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ সামেটিভ অ্যাসেসমেন্টের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আর তারপরে হচ্ছে কি ইনক্লুশন অফ ভোকেশনাল স্কিল, অর্থাৎ আমরা আরো যে সমস্ত ভোকেশনাল স্কিল গুলো আছে, কোনো টেকনিক্যাল কাজ, কোনো টেকনিক্যাল কাজে কোনো স্টুডেন্ট কেমন, কোনো স্কিল বেস সার্টিফিকেশন, এইসবগুলো দিয়েও তাদের ভোকেশনাল এডুকেশনে ভোকেশনাল স্কিলফুল করার আমরা চেষ্টা করব। তাহলে মোটামুটি অ্যাসেসমেন্টে বোঝা গেল আমরা একটা স্টুডেন্টকে আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করছি, আমরা তাদের কম্পিটিশন চেঞ্জ করছি, আমরা তাদের যে রিপোর্ট কার্ড, প্রোগ্রেস কার্ড ছিল সেটাকে চেঞ্জ করছি, পারাক সেন্টার তৈরি করছি, ভোকেশনাল স্কুল ইনক্লুড করছি। এইভাবে আমরা স্টুডেন্টকে ওভারঅল মানে ওটা একটা মানে কি বলবো, ওটা মেজারমেন্টের সেন্টার বলতে পারি। হ্যাঁ, পারাক হচ্ছে একটা, তো মানে ধরো কলকাতা একটা জেলা, তো কলকাতা জেলায় হয়তো আমরা 10টা পারাক সেন্টার তৈরি করলাম। সেই পারাক সেন্টার গুলোতে কি হচ্ছে, সেই পারাক সেন্টার গুলো নর্মাল একটা কোনো নর্মাল একটা সেন্টার না, সেটাও বলতে পারো একটা ছোটখাটো একটা স্কুল মতন। সেখানে গিয়ে স্টুডেন্টদের এই সমস্ত এরিয়াগুলোই কাজ করা হবে এবং এই সমস্ত এরিয়াগুলোকে তাদের অ্যাসেসমেন্ট করা হবে। এখনো তো এগুলো সব আইডিয়া লেভেলে, এখনো তো কোনো ভারতবর্ষে এখনো পারাক সেন্টার কোনো জায়গায় ওপেন হয়নি। তোমরা জানি না এটা গভর্নমেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবে, বাট এটা আইডিয়াটা এরকম ভাবে দেওয়া হয়েছে। আমরা জানি না আমাদের ভারতবর্ষে সবকিছু তো সেই ইমপ্লিমেন্টেশনে সেই সমস্যা হয়ে যায়, তো ইমপ্লিমেন্টেশন কতটা হয় আমরা জানি না, বাট আইডিয়াটা ঠিক এরকম। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? ওকে ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা স্কুল এডুকেশন কভার করলাম, আমরা হায়ার এডুকেশন কভার করলাম, আমরা টিচার এডুকেশন কভার করলাম, আমরা অ্যাসেসমেন্ট কভার করলাম। আচ্ছা, আরো কিছু রেকমেন্ডেশন আছে যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি এডিপি 2020 বলছে কি আমাদের যে জিডিপি, আমরা যে এডুকেশনে যে জিডিপি আমরা খরচা করি সেটা 6% আমরা করবো। বর্তমানে আমরা 3%-এর কাছাকাছি আমরা টাকা এডুকেশনে খরচা করি। সরি, এই এনইপি 2020 অনুযায়ী আমরা বলছি কি যে আমাদের 6% অফ জিডিপি আমরা আমাদের এডুকেশনে আমরা খরচা করব। তো এটা একটা আলাদা রেকমেন্ডেশন, যেখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, দীক্ষা পোর্টাল, আমরা দীক্ষা পোর্টাল তৈরি করবো। এই দীক্ষা পোর্টাল ফুল ফর্ম তোমরা মনে পড়ে নিও, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এই দীক্ষা পোর্টালটা কি, এটা টিচারদের জন্য। এই দীক্ষা পোর্টালটা হচ্ছে যে একটা কম্পিউটার একটা অ্যাপ বলতে পারো। এখানে বিভিন্ন টিচার তাদের মতো করে তারা বিভিন্ন লার্নিং মেটেরিয়াল বা বিভিন্ন রিসোর্স তারা নিজেদের মতো করে শেয়ার করবে। আমি একটা টিচার, আমি ধরো এটা পড়াচ্ছি, আমি এটা পড়ি, আমি এটা নিজের মতো করে পিপিটি তৈরি করে আমি দীক্ষা পোর্টালে এটা আপলোড করে দিলাম। আমার এই পিপিটিটা দেখার পর অন্য কোন টিচার এখান থেকে এটা নিয়ে তিনি আর এনইপি 2020 যখন পড়াবেন, তিনি আমার এই পিপিটিটা তিনি পড়িয়ে দিলেন। তো ন্যাচারালি তিনি তার মতো করে কোনো কিছু তৈরি করলেন, তিনি করে সেটা কি করলেন, দীক্ষা পোর্টাল আপলোড করলেন। তার থেকে আমি সেই জিনিসটা নিয়ে সেখান থেকে আমি ডাউনলোড করে আমি আমার স্টুডেন্টদেরকে পড়ালাম। অর্থাৎ এইভাবে টিচারদের মধ্যে একটা নলেজ শেয়ার করা হবে, একটা আইডিয়া শেয়ার করা হবে, যেভাবে টিচাররা নিজেদের মধ্যে আইডিয়া শেয়ার করে সেটা স্টুডেন্টের কাছে নিয়ে যাবেন। তো এটা একটা খুব ভালো আইডিয়া। আচ্ছা, নিষ্ঠাও একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। এর ফুল ফর্ম কি, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেড অ্যান্ড টিচার ফর হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। এটা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের স্কুল লেভেলের স্কুল হেড টিচারদের জন্য। এখানে বুঝে নামে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স। তো স্কুল হেড, প্রত্যেকটা হেড টিচারদের এটা একটা ফোরাম বলতে পারবো, এরকম একটা তৈরি করার কথা বলা হচ্ছে। এখানে প্রত্যেকটা হেড টিচার এখানে থাকবেন এবং প্রত্যেকটা হেড টিচার কি করে তাদের স্কুলটাকে ইমপ্রুভ করা যায়, কি করে নতুন নতুন টেকনোলজি অ্যাড করা যায়, কি করে নতুন নতুন পেডাগজি অ্যাড করা যায়, তারা তাদের আইডিয়া হিসাবে তাদের আইডিয়া এখানে শেয়ার করবেন। এবং সেই আইডিয়া, যার আইডিয়াটা বেশি ভালো, তার আইডিয়াটা বেশি হবে, সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেটাকে একটা অ্যাকনলেজ করা হবে, সেই আইডিয়াটাকে একটা অ্যাজ আ মডেল আইডিয়া হিসেবে তৈরি করা হবে। এবং সেই আইডিয়াটা যদি ভালো হয় সেটা প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা স্কুলে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। এগুলো প্রত্যেকটা ইনিশিয়াল স্টেজে প্রত্যেকটা এনইপি 2020 বলা হয়েছে, কিন্তু এখনো এর ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, বাট আমরা আশাবাদী যে এটা ইমপ্লিমেন্টেশন হবে। আচ্ছা, এনইপিটিএফ খুব বড় জিনিস। সেটা হচ্ছে কি, এই তোমরা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, তোমরা যারা টেকনোলজির যে ক্লাস করেছো, টেকনোলজিতে আমরা অনেক মুক্স পড়েছি, স্বয়ং প্রভা পড়েছি,
এই যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলো কি করা হচ্ছে বলা হচ্ছে যে এই এনইটিএফ আন্ডারে আনা হবে। অর্থাৎ আমরা যেই কম্পিউটারে গিয়ে এনইটিএফ বলে সার্চ করব, এই এনইটিএফ বলে একটা সার্চ করলে ওখানে সব চলে আসবে। সোয়াম, মুক্স প্ল্যাটফর্ম, পিএম ইবিদ্যা, যা যা আছে, মানে যা যা আমাদের টুল আছে, যা এডুকেশনাল ফোরাম আছে, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন আছে, সব ওই এনইটিএফ এর আন্ডারে চলে আসবে, একটা ছাতার তলায় চলে আসবে। যে স্টুডেন্টের যে জিনিস প্রয়োজন হবে, যে টিচারের যে জিনিস প্রয়োজন হবে, সেই টিচার সেই জায়গা থেকে সেই জিনিসটা নিয়ে তার মতো করে সে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই গেল মোটামুটি ভাবে এনইপি 2020। এর বাইরে মোটামুটি ভাবে আর কোনো প্রশ্ন নেই। যদিও প্রশ্ন থাকে, মোটামুটি আমরা যখন আর প্রশ্ন সলভ করব সেখান থেকে আমরা কভার হয়ে যাবে। তাহলে মোটামুটি আজকে আমরা যে 1 ঘন্টা যে ক্লাস করলাম, মোটামুটি আমরা প্রত্যেকটা এনইপি 20 প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা কি সব কিছু বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমি কিছু এখান থেকে প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো তোমাদেরকে করাবো। আর তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে বলো, আমি আরেকবার সেটাকে রিপিট করবো। বুঝতে পেরেছি স্যার, কিন্তু এবারে যে কোশ্চেনগুলো এসেছিল সবাই পরীক্ষাতে খুব কঠিন ছিল একদম প্রশ্নগুলো। মানে যতটা পড়লাম কিন্তু ওটা তার তো মধ্যে মনে হচ্ছে হবে না অ্যান্সার গুলো যেগুলো এক্সাম আচ্ছা, দিলাম সেটে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি এক্সাম আমরা প্রশ্ন সলভ করব। মোটামুটি বাকিরা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো তাহলে মোটামুটি মোটামুটি আমরা এনইপি 2020 কে কভার করার চেষ্টা করলাম। আচ্ছা, এর বাইরে এবার আমরা কিছু প্রশ্ন করবো। পিওয়াইকিউতে যেমন প্রশ্ন এসেছিল, আমরা 3-4-5 প্রশ্ন করেছি। প্রশ্নগুলো কিভাবে করব, তোমরা পয়েন্ট প্রশ্ন নাম্বারটা লিখবে, নাম্বার লেখার পর যে অ্যান্সারটা হবে সেটা সেখানে পয়েন্ট দিয়ে লিখবে। সবাই কিন্তু পার্টিসিপেট করবে, সবাই মেসেজে প্রশ্নটা লিখবে, আমি প্রশ্নটা দেখবো কারটা ঠিক হচ্ছে। চলো ফার্স্ট প্রশ্ন। সবার অ্যান্সার দেখবো। বি বলছো, বাকিরা কেউ অ্যান্সার দাওনি? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভুল হোক ভুল হোক, কোনো অসুবিধা নেই। প্রশ্ন সলভ করতে করতেই তোমাদের ঠিক হবে। এবং এবং সবাইকে বলছি, প্রশ্নটা কিন্তু সলভ করা খুব প্রয়োজন। কারণ একটা হচ্ছে একটা পড়া একটা জিনিস, যে আমি শুধুমাত্র পড়ে নিলাম, আমি শুধুমাত্র জ্ঞান আহরণ করে নিলাম, সেটা একটা জিনিস। আর সেই জিনিসটা পরীক্ষায় অ্যাপ্লাই করা, সেই জিনিসটা প্রশ্নে অ্যাপ্লাই করা, সেটা কিন্তু আরেকটা জিনিস। তো প্রত্যেকেই বলছি, প্রশ্ন যত বেশি বেশি পড়ো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কেউ প্রশ্ন বাঞ্চ কিনে নাও, কেউ 10 ইয়ার্স এর প্রশ্ন দেখো, অ্যানালিসিস করো। তো সেইভাবে তোমরা করে নাও। কারণ কোনো জায়গায় একটা বই বা একটা জায়গা বা একটা ক্লাসে কিন্তু তোমরা কোনো কিছুই কম্প্রিহেন্সিভলি সবকিছু জানতে পারবে না, যেটা জানাটাও পসিবল না। তো তোমাদেরকে বেশি বেশি করে যেটুকু জ্ঞান আছে সেটুকু কাজে লাগিয়ে প্রশ্ন সলভ করতে হবে, এবং প্রশ্ন সলভ করে করে তোমাদেরকে সেই জিনিসের মাস্টারি ডেভেলপমেন্ট করতে হবে। তো সবাই বি বলছো মোটামুটি, যে কটা আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এর কারেক্ট আনসার হচ্ছে বি। এখানে প্রশ্ন ছিল, অ্যাকর্ডিং টু দ্য এনইপি 2020 দ্য ফার্স্ট ভার্টিকেল অফ ন্যাশনাল হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এইচইসিআই এর ফার্স্ট ভার্টিকেল কি, সেটা আমরা সবাই পড়েছিলাম কি, রেগুলেটরি কাউন্সিল। রেগুলেটরি কাউন্সিল হচ্ছে কি এর ফার্স্ট ভার্টিকেল। তো বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা বলবে। আনসার নেব সবার। সবাই আনসার দাও। সবাই 2 জন দিয়েছো, বাকিরা আনসার দাও।
সবার অ্যান্সার নেব। আচ্ছা, এ অনেকে বলছো, অনেকে ডি বলছো, অনেকে সি বলছো। আর দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। এনইপি যেটা বলা হয়েছে, প্রত্যেকটা এইচইআই আমরা কি বলে দেখলাম, প্রত্যেকটা এইচইআই মাল্টিলিঙ্গুয়াল মাল্টিডিসিপ্লিনারি একটা চেষ্টা আমরা দেখেছি, আমরা বারবার দেখেছি। তো মাল্টি ডিসিপ্লিন যখনই আসছে তখন অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন এইটা সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে। এনটিএ যখন এরকম ধরনের প্রশ্ন করে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ওই ওই যেটুকু জ্ঞান আছে ওইটুকু জ্ঞানকে কাজে লাগিয়েই করতে হবে। তো এই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না, মানে এর 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 এইভাবে অ্যান্সার। তোমাদের ওই যেটুকু জ্ঞান ছিল ওই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাকে ফলো করতে হবে। ওই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচকে ফলো করে এখানে অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন এইটার এর অ্যান্সার দিতে হবে। তো এই ট্রিকগুলোকে বুঝতে হবে প্রশ্নকে সলভ করা। আচ্ছা, নাও এবার 3 নম্বর প্রশ্নে এসো। তো অ্যান্সার কোনটা 3 হলো? নম্বর প্রশ্নে এসো। 2 এর 1। অ্যান্সার 1 যেটা অ্যাক্সেস, ইকুইটি ঠিক আছে, অ্যান্ড ইনক্লুশন। ওটাই করেছি। হ্যাঁ, চলো নেক্সট 3 নম্বর। এটার অ্যান্সার খুব তাড়াতাড়ি নেবো, হয়ে যাওয়ার কথা তখন। বলছো এ, বলছো বি, বলছো আচ্ছা এ বলছো, বি বলছো। আচ্ছা, বলছে কি বাই ড্যাশ অল হায়ার এডুকেশন এইচইএস শ্যাল এম টু বিকাম দ্য মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশন অ্যান্ড শ্যাল এম টু লার্জার স্টুডেন্ট এনরোলমেন্ট অ্যাজ ওয়েল এনপি। আচ্ছা, কেউ 2035 বলছো, কেউ 2030 বলছো, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে 2040। 2030-এ আমরা কি দেখেছিলাম? 2030-এ আমরা দেখেছিলাম শুধুমাত্র স্কুল লেভেলের যে এডুকেশনটা তার জিইআর 100% করা, এবং 2035-এ আমরা কি দেখেছিলাম যে 50% করা হায়ার এডুকেশনে। তাহলে এই দুটো তো 2035 এবং 2030 এই দুটো হয়ে গেল। আর 2025-এ আমরা কি পেয়েছিলাম? 2025-এ আমরা ওই ইসিসির ওকে আমরা ইউনিভার্সালাইজেশন করেছিলাম। তাহলে 2040 আমরা কিছু পড়িনি। তো এর কারেক্ট আনসার হচ্ছে 2040। বাই 2040 প্রত্যেকটা এইচইআই কে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন হিসাবে পরিণত হতে হবে, এটা এর রেকমেন্ডেশন ছিল। তো এর কারেক্ট আনসার হচ্ছে সি বা 3। বুঝে গেল? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ, বুঝা গেছে। চলো নেক্সট 4। চলো, এটা তো মানে মানে চোখ বন্ধ করে হয়ে যাওয়া উচিত। এইটা কিন্তু মানে প্রত্যেকটা তো পিওয়াই কিউজ, এই প্রশ্ন কিন্তু রিপিট হয়, রিপিট হয়েছিল দুবার, দুবার 3বার রিপিট হয়েছিল এটা। চলো, এটা এটা আর টাইম দেবো না, আমি দেখবো এবার সবাই অ্যান্সার দেবে। কি কারোর অ্যান্সার আসেনি এখনো? তাড়াতাড়ি অ্যান্সার দাও। ভেরি গুড, সবাই এ বলছো, ভেরি গুড, এটা তো জানা জিনিস। তো আমরা যে জিইআর রেশিও যেটা আমরা হায়ার এডুকেশনে আছে, সেটা আমরা চেষ্টা করবো 2035-এর মধ্যে 50% যাতে অ্যাচিভ করতে পারি। এটা হচ্ছে আমাদের এম। আচ্ছা, চলো নেক্সট। আর বেশি নেই, ভালো করে পড়ে ভালো করে ভেবে দেবে, একদম ইজি।
চলো এবার অ্যান্সার নেব। সবাই বলছো সি। কি স্টেটমেন্ট কি ছিল? হাই পারফর্মিং ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ উইল বি এনকারেজ টু সেট আপ ক্যাম্পাস ইন আদার কান্ট্রিজ। ঠিক আছে, এটাও মেনে নিলাম, এটা ঠিক ঠিক। সিলেক্টেড ইউনিভার্সিটিজ ফ্রম অ্যামং দ্য টপ 500, হ্যাঁ 100 ইউনিভার্সিটি, তার মানে স্টেটমেন্ট 2টা হচ্ছে ফলস। ভেরি গুড, সি হচ্ছে এর কারেক্ট আনসার। স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। ভেরি গুড। চলো লাস্ট প্রশ্ন। অ্যান্সার নেব। দুজন দিয়েছো, বাকিটা দাও। ডি বলছো। সবাই ডি বলছো, বাকিরা? প্রশ্নটা কি ছিল? অ্যাকর্ডিং টু এনইপি 2020 at present the investment in research and innovation in India is only less than 1% of GDP. এটা কারেক্ট স্টেটমেন্ট। আমরা বর্তমানে আমরা লেস দেন 1% জিডিপি ইউজ করি, আমরা 1%টা করি না। যেখানে চায়না এবং জাপান, ইউএসএ প্রায় মোর দেন 5%, 6% অব্দি চলে গেছে, সেখানে আমরা লেস দেন 1% জিডিপি আমরা ইউজ করি রিসার্চে, রিসার্চ এন্ড ইনোভেশন। 6% ছিল না? আর এনইপি, হ্যাঁ 6% ছিল তো। এখানে কি বলছে? এখানে বলছে অ্যাকর্ডিং টু এনইপি 2020 at present the investment in research and innovation in India is less than 1%। মানে আজকের ডেটে আমরা 1% অফ জিডিপি আমরা রিসার্চ এন্ড ইনোভেশনে অ্যাপ্লাই করছি, ইনভেস্ট করছি। আর 6% আমরা করার এম রেখেছিলাম ওভারঅল এডুকেশনে, শুধুমাত্র রিসার্চ এন্ড এডুকেশন, রিসার্চে না, ওভারঅল এডুকেশনে 6% করাতে আমরা এম রেখেছিলাম। তো এই জন্য স্টেটমেন্ট 1টা হচ্ছে কারেক্ট আনসার, যে লেস দেন 1% এখন আমরা ইনভেস্ট করি। এবং স্টেটমেন্ট 2 কি বলছে? এনইপি 2020 রেকমেন্ডস এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন ইন দ্য লাইফ। অবভিয়াসলি এটা তো ঠিকই প্রশ্ন। তারপরে এখানে বোথ স্টেটমেন্ট 1 and 2 হচ্ছে কারেক্ট, অর্থাৎ এর কারেক্ট আনসার হচ্ছে 1। এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো মানে প্রশ্নগুলো এমন ভাবে ট্রিকি আসবে, আমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে এবং প্রশ্নগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আশা করছি ক্লাসটা তোমরা একটু হলেও বুঝতে পেরেছো এবং তোমাদের একটু হলেও সুবিধা হবে। তো আমরা আরো কিছু প্রশ্ন করব, তোমরা বলো যদি তোমাদের প্রয়োজন হয়। এবং আমি বারবার একটা কথা বলবো, সামনে যেহেতু নেট, তোমাদের সবাই ভালো করে পরীক্ষা দিও এবং প্রশ্ন সলভ করো। প্রশ্ন সলভ কিন্তু খুব খুব বড় একটা ভূমিকা। যতই তুমি পড়ো, যতই তুমি পড়ো না কেন, তোমার আফটারঅল কিন্তু যেটা তোমার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে জেআরএফ এর দিকে বেশি নিয়ে যায়, সেটা হচ্ছে প্রশ্ন অ্যাপ্লাই, প্রশ্ন সলভ। তুমি কতটা প্রশ্ন সলভ করছো সেটা ডিফাইন করছে তোমার নাম্বার কতটা যাবে। তো তোমরা সবাই লাস্ট 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর, 10 বছর তো করা যায় না, 5 বছর, 5 বছরের যে প্রশ্ন, সেই 5 বছরের প্রশ্নগুলো তোমরা অ্যানালিসিস করো এবং যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, যে প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন রিপিট হয় না বাট প্যাটার্ন কিন্তু রিপিট হয় প্রত্যেকবার, এনটিএ প্রত্যেকবার কিন্তু প্যাটার্ন রিপিট করে। তোমরা প্যাটার্ন অনুযায়ী, প্যাটার্ন ধরে ধরে যে ধরনের, যে প্যাটার্নের প্রশ্ন বারবার আসে সেই প্যাটার্নের প্রশ্ন অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবং এই অ্যাপ্লাই করতে করতে দেখবে তোমরা অনেক অনেক জ্ঞান তোমরা আরো নতুন প্রশ্ন সলভ করতে করতে তোমরা পেয়ে যাবে। তো এটাই আমার এন্ড থেকে তোমাদের একটা সাজেশন থাকলো। তো তোমরা চেষ্টা করো এবং আমাকে প্রয়োজন হলে বলো, আমি আমার থেকে যতটা পারি আমি প্রোভাইড করার চেষ্টা করব। স্যার নোটসটা একটু হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো।
ওইটা স্যার একটু বিমল তো সবাই কি বুঝতে পেরেছো আজকে পড়া? তো আমাকে একটু দিয়ে দিবেন স্যার তাড়াতাড়ি। ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার, গুড নাইট। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এবার লেফট করতে পারো।